আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, স্যার 2 মিনিটের মধ্যে আসতেছেন। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন, স্যার 2 মিনিটের মধ্যে আসতেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো থাকবো, তোমাদের দোয়া আছে না? এতগুলো মানুষ তোমরা দোয়া করতেছো আমার জন্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, আর এই দোয়াগুলো কি টাকা দিয়ে পাওয়া যায়? দাঁড়াও আমি একটু লগ ইন করি তোমাদের সাথে, দেখি আমার সম্মানিত স্টুডেন্ট হবু ক্যাডার বৃন্দ কয়জন আছো। শামীম ফেসবুকের মোবাইলটা দিছে উল্টা করে, লিঙ্কটা আমি দেখতেও পাই না, শুনতেও পাই না, সব উল্টা দেখা যায়। দাঁড়াও, আসছে 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 46 জন, 80-90 জন হলে তো একটু ভালো হইতো। কেন তোমরা আসো না কেন? আফরোজ ওকে না? আচ্ছা ঠিক আছে, ক্লাস না করতে পারলে আলহামদুলিল্লাহ, আমারও ভালো, তোমাদেরও ভালো, ক্লাস করিও না। আমি এটা করলে কি কমেন্ট অপশন দেখতে পাবো? সাউন্ড মিউট করবো কোথায়? মিউট করে এখানে ইয়ে করে দাও, আমি দেখি ওদের সাথে কথা বলি। ঠিক, বোর্ড ঠিক ক্লিয়ার আছে না? মার্কারগুলো করে রাখছি, এটা এখন রাখ না, পড়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিসা তাসনিম, হ্যাঁ তাহসিন না, নাফিসা তাহসিন, ওয়ালাইকুম আসসালাম। তুমি গতকাল ছিলা? তাহলে ইয়াসমিন, ইয়েস স্যার, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। শোনো, আমরা তাহলে এই বাঁকা দেখা যাচ্ছে নাকি? বোর্ড কি ইয়ে আছে, পুরোটা কাভার করতেছে? আজকে ফোন তো একটু বাঁকা বাঁকা লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে ইয়াসমিন, হ্যাঁ দেখো তো পুরো বোর্ড কি ক্লিয়ার? আচ্ছা নিচ দিকে না তো, উপর দিকে দাও, সমস্যা। এই সাইড একটু বাঁকা, এইটা এদিকে ঘুরে দাও দাও, এবার ক্লিয়ার রাখি, দেখা দাও। থাকে এরকম ক্যামেরা ক্লিয়ার, হ্যাঁ ওইটুকু বলছি আর কি। আলহামদুলিল্লাহ, দেখো আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ আমিও ভালো আছি। তো আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, ওরা যেভাবে দিয়েছে আমরা আমাদের মতো করে চলি, ওভাবেই পড়বো ইনশাল্লাহ। যে একটা টপিক আগে পিছিয়ে হতে পারে।
আমরা এখন হিট অ্যান্ড টেম্পারেচার ক্লাস করবো আর কি। হ্যাঁ, হিট অ্যান্ড টেম্পারেচারে ক্লাস করার পরে কেমিস্ট্রিও নিতে পারি, বা বায়োলজি অপশনটা শেষ করে গিয়ে কেমিস্ট্রি ইলেকট্রনিক্স পড়ে কম্পিউটার সায়েন্সের মধ্যে ঢুকলে মনে হয় ভালো লাগতে পারে। তারপরে তোমরা যেভাবে চাও সেভাবে যাবো, অসুবিধা নেই। তো আমরা আর তোমাদের করো, কি বলে, তোমরা একটু রেসপন্স করিও আমাকে। হ্যাঁ, আচ্ছা রাজাক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আমরা তাহলে শুরু করি। তা আজকে আমরা শুরু করবো হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার, সবাই লেখো তাপ ও তাপমাত্রা। অথবা আমাদের একটা কাজ করো, পিএসসির যে সিলেবাসের মধ্যে যে শব্দটা আছে না, সেই শব্দটা আমরা ইউজ করি, তাহলে ভালো হবে। তো তোমরা পরে লেখো, আমি আগে লিখে নিই। পিএসসির সিলেবাসের মধ্যে আমরা এরকম একটা কথা পাবো, দেখো, তাপ ও তাপ গতিবিদ্যা, এইরকম কথা পিএসসি সিলেবাসের মধ্যে লেখা আছে প্রিলিমিনারিতে। হ্যাঁ, যে তোমরা জানো তাপ এবং তাপ গতিবিদ্যা কি জিনিস। তাপের সিম্পল মিনিং হচ্ছে আমরা জানি হিট। থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তো আসলে নামটা হচ্ছে তাপগতিবিদ্যা, তো ওরা এভাবে লিখছে, আমরা ওভাবেই পড়তেছি, তাপ ও তাপগতিবিদ্যা। তো শুধু এখানে হিট আর তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, এখানে একটা ফিজিক্স আলাদা কিছু আছে। তো এখানে থার্মোডাইনামিক্সকে বেসিক্যালি যদি আমরা কল্পনা করি, তাহলে দুইটা এখান থেকে অপশন পাই। প্রথম অপশন হচ্ছে তাপের ফলাফল, তার নাম হচ্ছে টেম্পারেচার। সো এখানে একটা জিনিস পাবো আমরা, টেম্পারেচার। টেম্পারেচার, আমি বারবারই বলছি যে আমি কখনো কোনো নিয়মকে চেঞ্জ করতে পারবো না। তুমি যদি ভিতর থেকে চেঞ্জ না হও, আমি তোমাকে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, আমি কেন, কেউই তোমাকে পারবে না যদি তুমি ভিতর থেকে চেঞ্জ হও। এখন বিষয়টা হচ্ছে যে আমি সবসময় বলছি যে ক্লাসের শুরুতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কে লিমন, ঠিক আছে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ঠিক আছে। লিমন, তো কালকে রাতে তুমি লিমনের সাথে কথা হলো আমার। হ্যাঁ দেখো, তো আচ্ছা কথা বলবো, সমস্যা নেই। টেম্পারেচার, আরেকটা হচ্ছে কি, এখানে গেল হিট আলাদাভাবে। থার্মোডাইনামিক্সের মধ্যে কি আসে, ফলাফল, সোজা কথা। তো এখানে ফলাফলের মধ্যে হিটের ফলাফল হচ্ছে কি, টেম্পারেচার। আরেকটা ফলাফল হচ্ছে এই হিট দিয়ে আমরা চাকা ঘুরাইতে পারি, কিছু মেকানিক্যাল প্রসেস এখানে পসিবল, বোঝা যাচ্ছে, কিছু মেকানিক্যাল প্রসেস এখানে পসিবল। সেটাকে আমরা বলে থাকি তোমার কি বলবো, সাম টাইপস অফ ইঞ্জিন। মানে এমন কিছু ইঞ্জিন আছে যেখানে হিটকে ব্যবহার করে আমরা আদার্স কাজগুলো, আমাদের সুযোগ সুবিধাগুলো, ফ্যাসিলিটিসগুলো আমরা নিয়ে থাকি। সেটার জন্য আমরা বলে থাকি এখানে হিট ইঞ্জিন। একটু খেয়াল করো প্লিজ, হিট ইঞ্জিনগুলো অনেক রকম হতে পারে, অনেক রকম হতে পারে। এটার মধ্যে থাকতে পারে অন্তর্দহন ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন, আবার আরেকটা টাইপ হতে পারে রেফ্রিজারেটর, হতে পারে প্রেশার কুকার, অ্যাজ লাইক সোয়ান। হ্যাঁ, অনেক কিছু হইতে পারে। তো এখান থেকে তুমি অনেক কিছু পড়ে নিবা। তার মধ্যে রেফ্রিজারেটর, প্রেশার কুকার, ইটিসি, ইত্যাদি তুমি পড়ে নিবা। তো আমি তোমাকে শুধু বোঝাচ্ছি যে হিট অ্যান্ড টেম্পারেচার, হ্যাঁ, অন্য কোনো কোচিং সেন্টারে হিট অ্যান্ড টেম্পারেচার কিন্তু দেয় না, কি বলে, লেকচার প্ল্যান নাই। তো আমি ওখানে কনফিডেন্স, আমি জোর করে এটা একটু করেছিলাম। তারপরে অদিতি লেকচার প্ল্যানের মধ্যে এটা ইনক্লুড করে দিয়েছিলাম। আর অ্যাম্বিশনে কাশিম স্যারকে আমি বলছি যে এইটা, শামীমকেও বলছিলাম যে দেখো এইটা কিন্তু স্টুডেন্টদের লাগবে। তো কাশিম স্যার আমাকে বলছেন যে ঠিক আছে, তাহলে আপনি এটা পড়ান। তার কারণেই তোমাদেরকে আগে কিন্তু ছিল না, এটা নতুন করে পড়ানো হচ্ছে। এটা কেন, কারণ হিট অ্যান্ড টেম্পারেচার এত গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেকটা বিসিএস তুমি খুলে দেখো, 35 স্মরণকালের ভয়াবহ, 38 স্মরণকালের ভয়াবহ একটা দুর্যোগ, এই সমস্ত বিসিএসগুলোতেও তুমি খুলে দেখো হিট অ্যান্ড টেম্পারেচার থেকে কোশ্চেন আসে। তার মানে
ইদানিং মানে নতুন সিলেবাসের পরে দেখা যাচ্ছে কোনো বিসিএসসি হিট অ্যান্ড টেম্পারেচার থেকে কোশ্চেন মিস করে নাই। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পেশালি ইন প্রিলিমিনারি। সো তুমি কোন কোন জায়গাগুলোতে কি করবা, টার্গেট করবা, সেই জায়গাগুলো একটু খেয়াল করো প্লিজ। এখানে একটা জায়গা হচ্ছে হিট, এখানে একটা জায়গাগুলো হচ্ছে টেম্পারেচার, এখানে একটা জায়গা হচ্ছে হিট ইঞ্জিন। একটু প্লিজ লিসেন টু মি। তাহলে তুমি যদি টেম্পারেচার মানে এই থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন কমন পেতে চাও, তাহলে ন্যূনতমভাবে হ্যাঁ হ্যাঁ ওটা আছে, ঠিক আছে। দেখো ওই অত এতে যাওয়ার দরকার নেই, সাইকেল হ্যাঁ দেখলে দেখতে পারো, সমস্যা নাই। তার যেমন হ্যাঁ, তো তোমরা বেসিক্যালি এই যে আমি তিনটা জায়গা যেটা দেখালাম বেসিক, যেখান থেকে সব কিছু সৃষ্টি, এই তিনটা জায়গায় একটু ভালো করে পড়ে যাবা, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ প্রিলিমিনারিতে তুমি ওভারকাম করতে পারবা। আর রিটেনের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অবশ্য ডিরেক্টলি হিট আমাদের রিটেনের চ্যাপ্টারে নাই, কিন্তু এইগুলো লাগে, সেজন্য আমরা একটু ভালো করে পড়বো আর গুরুত্ব দিয়ে পড়বো। হিট একটা আমাদের টপিক থাকবে, টেম্পারেচার একটা টপিক থাকবে, আর এগুলো হোমওয়ার্কের মধ্যে থাকবে। তার মধ্যে কি থাকবে, অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন, স্পেশালি আমরা পড়বো এই দুইটা, হ্যাঁ এখান থেকে রেফ্রিজারেটর অ্যান্ড প্রেসার কুকার। হিট ইঞ্জিন থেকে যেরকম হিট ইঞ্জিন আছে তার মধ্যে থেকে বেসিক্যালি প্রশ্ন হয় রেফ্রিজারেটর থেকে আর প্রেসার কুকার থেকে, সিএনজি থেকেও আসতে পারে, হ্যাঁ 4 স্ট্রোক 2 স্ট্রোক এগুলো থেকে আসতে পারে। তো তাহলে তুমি কিন্তু বুঝে গেছো কোন কোন জায়গাগুলো আমরা হিট করব, টার্গেট করব আর কি। হ্যাঁ এই কয়টা জায়গা আমরা পড়ে ফেলবো। তো এখন আমরা শুরু করি, তার আগে একটু শুনে নাও হিট এবং টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপটা কি, সম্পর্কটা কেমন। আমরা জানি যে উদাহরণটা এমন দেওয়া যেতে পারে, ধরো আমি একটা মানুষ, তোমাদের স্যার, আমি তোমাদের সামনে লেকচার দিচ্ছি, কথা বলতেছি, হাত নড়াচ্ছি, কলম দিয়ে লিখতেছি, অনেক কিছু করতেছি, হ্যাঁ আমার একটা বডি ল্যাঙ্গুয়েজ শো করতেছি। কিন্তু তুমি জানো কি যে আমি কে? আমি হচ্ছে আমার ভিতরের একটা সুপ্ত একটা স্পিরিট, যেটা আমি নিজেও জানি না আমি কে। ওই যে আমি কথা বলছি সেই আমি, তো ভিতরের যে আমি আছি সেটাকে তুমি দেখতে পাচ্ছ না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি ভিতরের কোনো একটি এনার্জি যা আমাকে লিড করতেছে, আমাকে পরিচালনা করতেছে, ঠিক তো? ওই যে ভিতরের আমিটা, মূল এনার্জিটা যেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যখন হিউম্যান বিংস বডি তৈরি হয়, হ্যাঁ তো ওই 40 দিন যখন মায়ের পেটের অবস্থান করে শিশু, মানে জন্মের সময়, তারপরেই আস্তে আস্তে সেইটা আমাদের এখানে একটা রক্তপিণ্ড হয়। আচ্ছা সেই রক্তপিণ্ড, আচ্ছা মায়ের গর্ভে সেই রক্তপিণ্ড আস্তে 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 যখন নড়াচড়া শুরু করে, মানে সেটা যখন কাঁপতে শুরু করে আর কি, মানে প্রাণ সঞ্চার হয়, তখন সেখানে আমরা জানি যে মানবদেহের কোন অঙ্গটা আগে তৈরি হয়। তোমাদের ক্লাসে বলছিলাম যে মানবদেহের কোন অঙ্গটা আগে তৈরি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো লিমন, তো মানবদেহের যে জিনিসটা আগে তৈরি হয় সেই জিনিসটার নাম হচ্ছে হার্ট। হার্টের মধ্যে আবার কোনটা আগে তৈরি হয় সব খেয়াল করো। হার্টের মধ্যে যেটা আগে তৈরি হয় তা হচ্ছে ওই যে অলিন্দ নিলয় আছে না, আমরা একটু পরে পড়বো। হার্টের দুইটা পার্ট মেইনলি, একটা হচ্ছে অলিন্দ, একটা নিলয়। অলিন্দের ডান পাশে যেটা থাকে, ডান অলিন্দ, সেইখানে একটা জায়গা থাকে নাম পেসমেকার। পেসমেকার, ঠিক আছে? ওইটা প্রথম কখন কিভাবে আল্লাহ তাআলা দিলেন কেউ জানে না। ওইটা যখন নড়াচড়া শুরু করলো, ওটা হচ্ছে প্রাণ, এনার্জি। ওটাই তুমি, ওটাই আমি, ওটাই আমরা, বুঝতেছো? দ্যাট ইজ দ্য স্পেস মেকার। তো ওই যে সঞ্চালনটা শুরু হয়েছে, ওই সুইচটা কিন্তু পৃথিবীর কারো কাছে নাই, আল্লাহ তাআলার কাছে সুইচটা। ওটা একবার বন্ধ হলে আর কারোর ক্ষমতা নাই ওটা চালু করা, আর একবার চালু হইলে ওটা কিন্তু কেউ বন্ধ করে না, বন্ধ করতে পারে না স্বাভাবিকভাবে। তো যাই হোক, ওই যে প্রাণ, সেইটা লুকায়িত শক্তি, হিডেন এনার্জি। এই এনার্জিটার বহিঃপ্রকাশ হচ্ছে আমার হাত নড়ানো, তোমাকে ধমক দেওয়া, আমার বোর্ডে লেখা, কথা বলা, বুঝতেছো? তা ওটারই ফলাফল। তাহলে বাহিরের যে প্রকাশভঙ্গিটা, বাহ্যিক যে অবস্থাটা, আউটপুট যেটা, সেটাই হচ্ছে টেম্পারেচার। আর ভিতরের যে লুকায়িত আমিটা, মূল এনার্জিটা যেটা আমাকে সঞ্চালিত করতেছে, সেটার নাম হচ্ছে হিট। দ্যাট মিনস আমরা এই উদাহরণটা এই জন্য মনে রাখবো যে তাহলে কখনো ভুলবো না। তাহলে হিট হচ্ছে ভিতরের মূল শক্তিটা, এনার্জিটা, আর টেম্পারেচার হচ্ছে এনার্জিটার বহিঃপ্রকাশ, বাহ্যিক অবস্থা। মনে থাকবে তো? ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আচ্ছা ঠিক আছে লিমন, দেখো তো
এইখানে আমরা যেটা দেখলাম যে হিটের বাহ্যিক ফলাফল হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। তো আমরা এইটা নিয়ে প্রথমে কথা বলি, তারপরে এদিকে যাব, ঠিক তো? প্রথম টপিকের নাম লেখো, সবাই লিখো, এটাকে লিখে রাখো আর কি, হ্যাঁ? পরে তুমি যখন নোট করবা তখন এটা তোমার কাজে লাগবে। স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো, এভাবে আমি যেভাবে লিখছি সেভাবে লিখে রাখো। আচ্ছা, এখন আমরা লেকচার শুরু করি, পড়া শুরু করি। টপিকের নাম লেখো সবাই, তাপ। প্রথম টপিকের নাম হবে তাপ, ব্র্যাকেটে লেখো হিট। প্রথম টপিকের নাম লেখো তাপ, হেডলাইন তাপ, ব্র্যাকেটের মধ্যে হিট। আমরা সিম্পল কথাগুলো লিখি পয়েন্ট আকারে, হ্যাঁ? সবাই লিখো। পয়েন্ট নাম্বার 1, 1 নম্বর পয়েন্টে লিখো, তাপ এক প্রকার শক্তি, গত দিনের মতো আর কি। তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে প্রবেশ করে। তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে প্রবেশ করে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে প্রবেশ করে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে প্রবেশ করে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। লিখছো? পয়েন্ট নাম্বার 2 লেখো, তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো, তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো, তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো কেয়ামনি। তুমি ক্লাসে আসো? কেয়ামনি, তুমি আমাকে ক্লাস শেষে ফোন দিবা। কেয়ামনি মানে হচ্ছে আমাদের মেঘনা সম্ভবত। আচ্ছা, কেয়ামনি যে আইডিটা আমি কি লিখলা, যে ওই যে হিটের লিখছি, কেয়ামনি তুমি কে, তুমি আইডিটা কে, তোমার মূল নামটা লেখো তো। আর অথবা তুমি ক্লাস শেষে আমাকে ফোন দিবা। কেয়ামনি যেটা, এটা সম্ভবত মেয়েটা মেঘনা নাম, যেটা এর আগে আমার সাথে কনভারসেশন হয়েছে ওর, হ্যাঁ? কেয়ামনি আইডিটা আমাকে ফোন দিবা। আচ্ছা, তো কি লিখছিলাম 2 নম্বরে, কি লিখলাম? তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার, ঠিক তো? তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। নেক্সট পয়েন্ট 3, তাপ পরিমাপক আন্তর্জাতিক একক হলো, লেখো সবাই লেখো, তাপ পরিমাপক আন্তর্জাতিক একক হলো জুল। সবাই লেখো, তাপ পরিমাপক আন্তর্জাতিক একক হলো জুল। তাপ পরিমাপক আন্তর্জাতিক একক হলো জুল। দাঁড়িয়ে দিয়ে লেখো, পূর্বে ছিল ক্যালোরি, পূর্বে ছিল ক্যালোরি, পূর্বে ছিল ক্যালোরি। বর্তমানে তাহলে কি বলবো আমরা? জুল। পূর্বে ছিল ক্যালোরি। আবার বলছি, তাপ পরিমাপক আন্তর্জাতিক একক হলো জুল, পূর্বে ছিল ক্যালোরি। সবাই লিখছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো তো এইদিকে একটু খেয়াল করো। তো পূর্বে ছিল ক্যালোরি। এখন প্লিজ লিসেন টু মি, এই যে আমি একটা কথা লিখছি এখানে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, এদিকে খেয়াল করো। আমরা লিখছি হচ্ছে পূর্বে ছিল ক্যালোরি, পূর্বে ছিল ক্যালোরি। এই যে পূর্বে ছিল, তা আমি তো বলতে পারতাম এটা পূর্বে ছিল, তার মানে কি বোঝাচ্ছে? এটা পরে আছে। ওইটা যদি পূর্বে হয় তাহলে বোঝাচ্ছে কি এটা পরে। তাহলে এখন প্রশ্ন হয়, তাহলে বর্তমানে কে? আমার কথা বুঝতেছো না? আমার ল্যাঙ্গুয়েজটা কি হয়েছে এখানে? লিখছি পূর্বে ছিল ক্যালোরি, দ্যাট মিনস তাহলে পরে কোনটা? অবভিয়াসলি প্রুভস দ্যাট পরে হচ্ছে জুল। আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে অ্যাট প্রেজেন্ট কে, বর্তমানে কে? আসতেই পারে প্রশ্নগুলো। তাহলে এটার জন্য আমরা এক্সপ্লেনেশনটা কি দেখব? আমরা যখন বন্ধের আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম, সহজ শাখায় হোক অথবা ইউনিভার্সিটি শাখায় হোক, সেখানে কিন্তু আমরা একটা জিনিস বিস্তারিত লম্বা ডিসকাশনে নিয়ে আসছিলাম। তা হচ্ছে এরকম যে 1960 সালে পৃথিবীতে সর্বপ্রথম এসআই সিস্টেম বা ইন্টারন্যাশনাল ইউনিটস, যেটা আর কি, হ্যাঁ, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস যেটা চালু করা হয় 1960 সালে, আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক একক। সেখানে আমরা শিখেছিলাম
যে অনেকগুলো একক, অনেকগুলো যন্ত্রের নাম, অনেকগুলো পদ্ধতির নাম, সেগুলো নতুন করে মডিফাই করে নতুন একটা নাম দেওয়া হয়, এবং সেটাই হচ্ছে মডার্ন, যেটা আর কি বলা হয় মানে আধুনিক পদ্ধতি, আধুনিক এককগুলো, বর্তমান এককগুলো। সেই জন্য 1960 সাল হচ্ছে আইডল ভ্যালু আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে, স্পেশালি পরিমাপের ক্ষেত্রে, স্পেশালি নামকরণের ক্ষেত্রে, হ্যাঁ, ফিজিক্স এবং এই ম্যাথমেটিক্সের যে ইউনিটসগুলো আছে, যন্ত্রগুলো আছে, সেখানে আমরা 1960 সালে মডার্নিফিকেশনের বা মডার্নাইজের একটা আইডল ভ্যালু মনে করি আমরা। তো ওর আগের যে বিষয়গুলো ছিল সেইগুলোকে আমরা বলে থাকি পূর্বের কাহিনী, বুঝতেছ? আর এখান থেকে যা শুরু হয়েছে তাকে বলি আমরা পরের কাহিনী বা বর্তমান কাহিনী, বুঝতেছ? এই একই কথা। তাহলে এখানে আনসারটা পেয়ে গেছো তুমি। তো সেই সময় তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু যে 1960 সালের আগে কিছু কিছু জিনিসের নাম একরকম ছিল, পরবর্তীতে নামটা চেঞ্জ করে আরেকটা করা হয়েছে, কিন্তু জিনিস একটাই। আবার কোনো কোনো জিনিস পূর্বে যা ছিল এখনো অবিকল সেই রূপে আছে। যেমন এখনই আমরা শিখব তাপমাত্রা, যখন পড়বো আমরা তাপমাত্রা পরিমাপক আন্তর্জাতিক একক হচ্ছে, আমরা জেনে থাকি স্বাভাবিক একক যেটা কমন ইউজ করে থাকি সেটা হচ্ছে কি সেলসিয়াস, একটা একক, কমন একক। তো এই সেলসিয়াস এককটা তাপমাত্রার ক্ষেত্রে বর্তমান নাম হচ্ছে সেলসিয়াস, আগে নাম ছিল তার সেন্টিগ্রেড। তাহলে যখনই বলবো সেন্টিগ্রেড তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে 1960 সালের আগের কাহিনী। 1960 সালে সেইটাকে আন্তর্জাতিক বিজ্ঞানীগণ তারা নাম দিলেন যে না, সেন্টিগ্রেড এই নামটা রাখা ঠিক হবে না, কি নাম রাখা হবে? সেলসিয়াস নাম রাখা হবে। কেন নাম রাখা হবে? কারণ ওই সেন্টিগ্রেড স্কেলটা যিনি আবিষ্কার করেন, ইনভেন্টর যিনি, তিনি হচ্ছেন সেলসিয়াস, বিজ্ঞানী সেলসিয়াস নিকনেম। সেই জন্য ওনার নামেই এটা নামকরণ করা হয়, নাম রাখা হয় সেলসিয়াস। এরকম অনেক কিছু নাম পরিবর্তন হয়েছে। তদ্রূপভাবে আমরা 1960 সালের আগে এটাকে ক্যালোরি হিসেবে আমরা ডিফাইন করতাম, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি যেভাবে তুমি বলো না কেন, আমরা বর্তমানে সেটাকে জুল বলে ডিফাইন করে থাকি, জুল একক আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে পয়েন্ট নাম্বার 4, 4 নম্বর পয়েন্টে লিখো সবাই। চার নম্বর পয়েন্টে লিখবো আমরা তাপ সঞ্চালন প্রক্রিয়া হলো তিনটি। তাপ সঞ্চালন প্রক্রিয়া হলো তিনটি, প্রধানত বলো আর যা বলো বলো, সমস্যা নেই। তাপ সঞ্চালন প্রক্রিয়া হলো তিনটি, যথা যথা লেখো, বাম দিকে ঘেঁষে লেখো, সাব পয়েন্ট অন পরিবহন, পরিচলন, বিকিরণ। তারে পরিবহন, পরিচলন, বিকিরণ। হ্যাঁ, তোমরা এগুলো জানো। কন্ডাকশন, কনভেকশন, আর একটা হচ্ছে কি রেডিয়েশন, এই তিনটে আর কি। তো এখানে পরিবহন, পরিচলন, বিকিরণ, এটা কি কি হয় এখানে একটু শুনে নাও, কারণ এখান থেকে প্রশ্ন হয়, মনোযোগ দাও। পরিবহন প্রক্রিয়াটা, এই কথাটা আমরা ইউজ করব, ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল হবে, কন্ডাকশন প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে কোথায়? অনলি ফর সলিড স্টেট, মানে কঠিন বস্তুর ক্ষেত্রে, কঠিন মাধ্যমের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে আমরা যখনই হ্যাঁ 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 ঠিক আছে, হীরা, তোমরা হচ্ছে হীরা, হীরা ঠিকই লিখছো। হ্যাঁ, শোনো, তো এখানে পরিবহন, পরিচলন, বিকিরণ আমরা একটু ভালো করে দেখি আর একটু। পরিবহন যেটা, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে বললাম? কঠিন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে যখন তাপ যায় আর কি, সেইটা। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আর বিকিরণটা হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আমরা লিখতে পারি এটা কি হতে পারে? বায়ুর ক্ষেত্রে হতে পারে। আবার বায়ু ছাড়া এমন কিছু কিছু স্থান আছে যেখানে বায়ু আছে আবার বায়ু নাইও, সেক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য। তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো বায়ু শূন্য। তাহলে বায়ু শূন্য স্থান, বায়ু থাকলেও এইটা হবে, বায়ু শূন্য স্থান থাকলেও এইটা হবে। বায়ু শূন্য সিনোনিম হচ্ছে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও।
এই জায়গাটা আমাদের পরীক্ষায় বেশি আসছে প্রশ্নগুলো। এর মধ্য দিয়ে তাপ সঞ্চালনের কাহিনী হলো চান্দিস ইসলাম, দেখো তাপ সঞ্চালনের কাহিনী হলো এটার মধ্য দিয়ে তাপ সবচেয়ে আস্তে যাবে উপরেরটা, তার চেয়ে একটু জোরে যাবে এখানে সবচেয়ে বেশি যাবে আর কি, খুব দ্রুত যাবে। তাহলে তাপ সঞ্চালন প্রক্রিয়া যে তিনটা লিখলা এখানে তুমি হলো তিনটা, তাই না? তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে কি, সবচেয়ে দ্রুত যাবে কে? বিকিরণ। তার চেয়ে কম পরিচলন, তার চেয়ে কম হচ্ছে কি পরিবহন। তাহলে এখানে লিখে রাখো, একটু নোটটা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু আসছে আমাদের। নোটটা লিখে রাখো, বিকিরণ প্রক্রিয়া আর কি, হ্যাঁ, বিকিরণ প্রক্রিয়া, সবগুলোর সাথে প্রক্রিয়া লিখে রাখো। পরিচলন প্রক্রিয়া গ্রেটার দেন পরিবহন প্রক্রিয়া। বাস, এই কথাটা একটু নিচে নোট লিখে, এই হলো কাহিনী। হ্যাঁ, এটা একটু মনে থাকবে। আমাদের পরীক্ষায় বিসিএসে 2 টাইমস আসছে, 2 টাইমস, 2 বার আসছে যে কোন প্রক্রিয়ায় তাপ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়, এরকম 4টা অপশন দেওয়া আছে। তার মধ্যে উল্টাপাল্টা কিছু লেখা আছে, তার মধ্যে কোন একটা অপশন ছিল কি বিকিরণ, তো সেখানে আনসারটা হবে বিকিরণ। বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের বিসিএসের প্রশ্ন গেল, প্রক্রিয়া কয়টা, সে কয়টা গেল। এখান থেকে আমরা একটু শিখে নেব কি হচ্ছে, একটু দেখে নাও প্লিজ। আমাদের কয়জন আছি আজকে? একটু বাড়ছে না, একটু ভালো লাগছে, 70 জন 71 জন আছে, ভালো লাগতেছে। তো কয়জন আছে স্বামী? 69। আচ্ছা, 69 থেকে 69 হলো, যাই হোক আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আমি দেখলাম 70, তো মোটামুটি একটু বাড়ছে কালকের থেকে। তো 100 একটা সেঞ্চুরি থাকলে তো তাও ভালো লাগে। হ্যাঁ, এতগুলো তোমাদের গ্রুপের সদস্য, ক্লাস না করলে, ক্লাস রেকর্ড না রাখলে কলিজা ফেটে যায়, কিন্তু ক্লাস না করলে কলিজা ফেটে না। সামনাসামনি থাকা উচিত, থাকলে তুমি অনেক কিছু প্রশ্ন করতে পারো, আমি আনসারটা দিতে পারবো। এখানে দেখো, মনোযোগ দিবা প্লিজ। পরিবহনে কি হচ্ছে একটু আমরা দেখে নিব। পরিবহনে কি হচ্ছে? পরিবহনে যা হচ্ছে, ধরো এটা একটা কঠিন পদার্থ। কি পদার্থ ধরি, একটা কোনো কিছু নাম দেই, ধরো লোহা দেখছো না কোনোদিন? হ্যাঁ, সবসময় দেখছো। এখন তো লোহার চেয়ারেই বসে আছো মনে হয়, না আশেপাশে লোহা আছে। এবার এই লোহাকে যারা গরম করে, হ্যাঁ, লোহাকে যারা গরম করে তাদেরকে দেখছো না? ওই লোকগুলোকে কি বলে? লোহার কাজ যারা করে তাদেরকে কি বলে? কুমার বলে না নাকি? সরি, কামার বলে। আচ্ছা, ঠিক আছে। তো কামার বা কুমার যাই বলো না কেন, তোমরা তো দেখছো তাদেরকে। তো কামার যখন লোহাটা গরম করে, ঠিক ভালো করে বলবো কিন্তু, কামার যখন লোহা গরম করে তখন লোহাটা কি হয়ে যায়? কালো হয়ে যায় না? বলো কেমন হয়ে যায়? লাল হয়ে যায়, রাইট? হ্যাঁ, লিখছে। লোহাটা তখন লাল হয়ে যায় যখন কামার গরম করে। তো ধরো এইখানে বেচারা কামার হিট দিচ্ছেন, একটু ভালো করে খেয়াল করবা। এখানে যখন কামার হিট দিচ্ছেন, তাপ প্রয়োগ করতেছেন, কিছুক্ষণের মধ্যেই তুমি দেখবা এই পুরাটা লাল হয়ে গেছে, অথবা এখানে তো লাল হয়ে গেছে, ওই পাশে এত গরম, এত হিট হয়ে গেছে, হাত দেওয়া যায় না, মনে ফসকা পড়ে যাবে, অথবা ধরা যাবে না, গলে যাবে হাত। তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো এই জায়গাটাতেও হিট হয়ে গেছে, প্রচন্ড হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে এখানে। তো কিভাবে হিটটা হলো? হিটটা গেল কিভাবে? সেটা হলো মানে আমাদের থিঙ্কিং। ঘটনা হচ্ছে, এটা কঠিন বস্তু যদি হয়, আমরা স্বাভাবিকভাবে ছোটবেলায় পড়ে আসছিলাম যে প্রত্যেকটা বস্তু অসংখ্য অণু পরমাণু নিয়ে গঠিত। এই কথাগুলো পড়ে আসছিলাম না আমরা ছোটবেলায়? তো ধরো এরকম অসংখ্য অণু পরমাণু নিয়ে গঠিত। আফরোজা, হ্যাঁ, আফরোজ দেখো তো। আফরোজা কি তুমি ওই আফরোজা কালকে যে আসছিলে সেই আফরোজ? আচ্ছা, খেয়াল করো তো। এই যে এখানে অনেক ফাঁকা জায়গা আছে, দেখো, একদম সূক্ষ্ম, যা মাইক্রোস্কোপিক্যাল ব্যাপার, এটা এমনি এমনি অনুভূত হবে না। তো এই যে ফাঁকা জায়গাগুলো আছে, যখন আমরা মাইক্রোস্কোপে দেখি, একটু হলেও ফাঁকা জায়গা আছে ভিতরে, এখানে বায়ু কুঠুরি থাকে। এই যে দুইটা মলিকুলের মধ্যে, দুইটা অণুর মধ্যে বা দুইটা পরমাণুর মধ্যে, স্পেশাল অণুর কথা বলছি, এদের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে, একে বলা হয় আন্তঃ আণবিক স্থান বা ইন্টারমলিকুলার স্পেস। এই দুইজনের মধ্যে যে ফাঁকা, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকা জায়গাগুলো আছে, অণু বা পরমাণুর মধ্যে ফাঁকা জায়গা আছে। তো যখন আমরা এই প্রান্তে হিট প্রয়োগ করি, খুব মনোযোগ দিয়ে শুনবা, যখন আমরা এই পাশে হিট প্রয়োগ করি তখন ওখানে কি হয়?
একটু খেয়াল করবা, আমরা দেখবো এখানে কি হয়। কি হয় দেখো, দুইটা উদাহরণ দেব মনে রাখার জন্য, খুব ভালো করে শুনবা আর কি। এক নাম্বার উদাহরণ হচ্ছে, হ্যাঁ আফরোজা থ্যাংক ইউ। এক নাম্বার উদাহরণ হচ্ছে, নাম্বার ওয়ান উদাহরণ হলো, ধরো তুমি জীবনে কেউ কোনোদিন তোমাকে প্রচণ্ডভাবে ঘৃণা করেছে, হঠাৎ করে একদম রিফিউজ করে দিয়েছে তোমাকে, এরকম হয়েছে কখনো? কেউ তোমাকে বলে দিল আই হেট ইউ, আই ডিসলাইক ইউ, এক্সেট্রা এক্সেট্রা সো অন, নেগেটিভ কিছু ট্রিটমেন্ট তোমাকে করে দিল, তখন তোমার অবস্থাটা কি হবে? খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল, তোমার রাগে মানে ঘেমে অথবা কেঁদেই ফেললা। আবার এমনও হইতে পারে, উল্টা ট্রিটমেন্ট হইতে পারে, তোমাকে কেউ বলে দিল, কাঙ্ক্ষিত পার্সন বা অনাকাঙ্ক্ষিত পার্সন কেউ তোমাকে বলে দিল আই লাভ ইউ, বুঝতেছো? তখন তোমার কি হবে? খুশির ঠেলায় তুমি এরে ওরে ফোন দিয়ে কি যে বলা শুরু করে দিবা। অথবা এমন হতে পারে কেঁদেও ফেলতে পারো, অথবা হেসেও ফেলতে পারো, অথবা হতবিহ্বলও হতে পারো। কি হবে? কিছু একটা হবা তুমি, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, বোঝা যাচ্ছে? অর্থাৎ এখান থেকে একটা জিনিস মানে প্রতিবাদ হয়, খুব ভালো করে শুনবা। কোনো মানুষ, কোনো বস্তু, ন্যাচারাল যারা আর কি, কোনো কিছু এক্সট্রা লোড সহ্য করতে পারে না। অর্থাৎ তোমাকে যদি কেউ আঘাত করুক অথবা অতিরিক্ত ভালোবাসা দিক, এটা তুমি সহ্য করতে পারবে না। ন্যাচারাল প্রসেস ইজ দ্যাট। তুমি সাথে সাথে কোনো একটা অনুভূতি প্রকাশ করবা, হয় কেঁদে ফেলবা, না হেসে ফেলবা, কিছু একটা করে ফেলবা তুমি। আবার ধরো আমাদের মাঝে মাঝে জ্বর হয় না, জ্বর হয়, ঠান্ডা লাগে, বা অন্যান্য অসুখ যখন হয়, বিশেষ করে জ্বরের কথা বলি, জ্বর যখন হয় কমন সেন্স হয় ভাইরাস না হয় ব্যাকটেরিয়া, এই তো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়াই সাধারণত আক্রমণ করে। তো আমাদের ব্যাকটেরিয়া হলো, ঠান্ডা জ্বর ধরো ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার আক্রমণ বা ভাইরাসের আক্রমণ যখন তোমার ভিতরে হয়ে গেছে, তখন তুমি কি করবা? স্বাভাবিক যে মানুষটা তুমি ছিলা বা আমি ছিলাম, সেই মানুষটা এখন জ্বরের তাড়নায় দ্রুত আমরা কি করে গা কাঁপা শুরু হয়ে যায়। তখন আমরা কি করি দেখো, ছোট্ট একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ইন করেছে, এবার আমরা কাঁপাকাঁপি শুরু করছি, ফলাফল কাঁথা লেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আমাদেরকে, শীতে কাঁপতেছি, বুঝতেছো? তারপরে এমনও হইতে পারে যে প্রচণ্ড ঘামতেছি, ঘেমে একদম অস্থির হয়ে গেছি, মানে কিছু একটা হবে। তার মানে তোমার ভিতরে ন্যাচারাল প্রসেস ইজ দ্যাট তুমি নিউট্রাল থাকতে পছন্দ করো, আমি নিউট্রাল থাকতে পছন্দ করি, আমরা সবাই নিউট্রাল থাকতে পছন্দ করি। বিকজ অফ দ্যাট, দ্যাট ইজ দ্য ন্যাচারাল প্রসেস। আমরা এক্সট্রা লোড, এক্সট্রা এনার্জি পছন্দ করি না। এবং যদি কেউ এক্সট্রা লোড দেয়, সে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, এক্সট্রা কোনো কিছু দেয়, প্রবেশ করে, সাথে সাথে আমরা একটা ফিলিংস ব্যক্ত করি, সেটাকে রিল্যাক্স করার জন্য, সেটাকে ডিলিমিনেট করার জন্য বা এলিমিনেট করার জন্য, ডিলেট করার জন্য। তাহলে আমাদের বডিতে, শরীরে যখনই কোনো এক্সট্রা কিছু প্রবেশ করবে, সে পজিটিভ বা নেগেটিভ, সাথে সাথে আমরা একটা ফিলিংস ব্যক্ত করি, আমরা সেটাকে রিলিজ করার চেষ্টা করি, হালকা হয়ে যাই, আমরা কি মিনিমাইজ করে ফেলি, ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসি, সাম্য অবস্থায় চলে আসার চেষ্টা করি। সো যখনই তুমি এখানে এক্সট্রা লোড দিয়েছো, সে কিন্তু কি করবে? ওটা মিনিমাইজ করার চেষ্টা করবে। কি লিখছো? হ্যাঁ বলবো জানো তুমি দেখো তো, কি একটু ভালো করে খেয়াল করো আগে এখানে। তো এখানে যখনই আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা মনোযোগ দিয়ে শোনো। তো আমরা যখনই এখানে এক্সট্রা লোড দিলাম, কি লোড? হিট দিলাম। তো এই বেচারা, এই যে মলিকুলগুলো আছে এখানে, এরা কি সেটা পছন্দ করবে? পছন্দ করবে না মোটেও। তুমি যখন তাকে জোর করে হিট এনার্জিটা নিতে চাচ্ছে না, তুমি দিয়ে দিলা জোর করে, তখন সে কি করবে? ওইটা নিল ঠিকই, নিয়ে তোমার আমার যখন জ্বর হয়েছিল তখন কি করেছিলাম? প্রচণ্ড কাঁপাকাঁপি শুরু করছিলাম না? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একজ্যাক্ট তাই হবে। অর্থাৎ তুমি যখনই একে এক্সট্রা এনার্জি দিলা, হিট, সে রিসিভ করবে ঠিকই, রিসিভ করে কাঁপাকাঁপি শুরু করবে, ভাইব্রেশন করবে। অর্থাৎ সে ভাইব্রেট করে কম্পনের মাধ্যমে অতিরিক্ত এনার্জিটাকে রিলিজ করে দিতে যাবে, এলিমিনেট করে দিতে যাবে, ডিলেট করতে চাইবে। কিসের মাধ্যমে? ভাইব্রেশন, কম্পনের মাধ্যমে। সুতরাং আমি যখনই এখানে এক্সট্রা হিট দিলাম, এই হিটটা বেচারা বিপদে পড়ে রিসিভ করেছে। রিসিভ করার সাথে সাথে সে আর সহ্য করতে পারতেছে না, সে কি করতেছে? ভাইব্রেট করতেছে, কম্পন দিচ্ছে। এই কম্পনের ফলে এই যে বাইরে যে অল্প একটু একদম মাইক্রোস্কোপিক্যাল বিষয়, এখানে যে ফাঁকা জায়গা আছে, বায়ু কুঠুরি আছে, এখান থেকে দ্রুত হিটটা এই বাতাসের মধ্যে চলে যাচ্ছে। এখানে ফাঁকা জায়গা থেকে সে আবার ধাক্কা দিয়ে একে দিচ্ছে, এ রিসিভ করে সেটা রাখতে চাচ্ছে না, আবার এইখানে দিয়ে দিচ্ছে, এ আবার একে দিচ্ছে, এ আবার একে দিচ্ছে। এইভাবে আস্তে আস্তে কম্পনের মাধ্যমে এনার্জিটা ওই দিকে সঞ্চালিত হয়। কথা বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য কন্ডাকশন প্রসেস।
এটাই হচ্ছে পরিবহন প্রক্রিয়া। তাহলে আমাদের বিসিএস এখান থেকে প্রশ্ন হয়েছে প্রিলিমিনারিতে যে পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সত্য। প্রশ্নগুলো কিন্তু অত সহজও আসে না, একটু বাঁকাতারা করে দিয়েছে। পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? কোনো একটা অপশনের মধ্যে ছিল এই প্রক্রিয়ায় অণুগুলো সঞ্চালিত না হয়ে কম্পনের মাধ্যমে শক্তিকে সঞ্চালন করে। এই যে অণুগুলো কিন্তু সঞ্চালিত হবে না, অণুগুলো ফিক্সড ওই জায়গায় থাকবে, স্থির থাকবে, শুধু কম্পনের মাধ্যমে এনার্জিটাকে সঞ্চালিত করবে। ব্যাস এইটা হচ্ছে বেসিক কথা। তাহলে কন্ডাকশন প্রসেসে পরিবহন প্রসেসের মধ্যে আমরা জিনিসটা শিখলাম, বেসিক কথা হচ্ছে এখানে অণুগুলো সঞ্চালিত হবে না, অণুগুলো তার নিজের অবস্থানেই থাকবে, শুধু কম্পন ভাইব্রেটের মাধ্যমে এক্সট্রা এনার্জিটাকে সে ওইদিকে রিলিজ করে দিবে, ডিসপার্স করে দিবে, দিয়ে সে তার আগের অবস্থানে ঠিকই থেকে যাবে। দ্যাট ইজ কন্ডাকশন প্রসেস। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার এটা দেখো একটু পরিচালন প্রক্রিয়াটা। পরিচালন প্রক্রিয়াটা কি একটু খেয়াল করো। পরিচালন প্রক্রিয়া হচ্ছে, তোমরা কখনো পানি গরম করেছো? পানি সবাই তো করেছো, মেয়েরা ছেলেরা সবাই তো, এখন সবাই তো রান্না করে খায়। তো পানি গরম করেছো, দুধ জাল দিয়েছো, তখন একটা জিনিস দেখতে পেয়েছো তোমরা এরকম, যে যখন পানিটা গরম করতেছো, এটা বালতি বা কেটলি যা হয়, হিট দিলা তুমি, এখানে এর মধ্যে পানি আছে। যখন তুমি হিট দেওয়া শুরু করলা, খেয়াল করো, যখন তুমি হিট দেওয়া শুরু করলা তখন কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবা পানিতে, আমরা যে গ্রামের ভাষায় যে কথাটা বলে থাকি, পানিতে বলক উঠে গেছে। হ্যাঁ, উঠতেছে পানিটা আস্তে আস্তে। এখানে কি হচ্ছে, বলকটা কিভাবে উঠতেছে? তুমি এক্সট্রা হিট এনার্জি একে প্রয়োগ করলা। আর কোনো ব্যক্তিই কিন্তু, কোনো বস্তুই কিন্তু, কোনো পদার্থই কিন্তু ন্যাচারালি এক্সট্রা এনার্জি পছন্দ করে না, নিতে চায় না। কথা বুঝতেছো? সুতরাং তুমি যখনই তাকে এক্সট্রা এনার্জি দিলা, সে কি পছন্দ করবে? সেটা পছন্দ করবে না। কিন্তু বিপদে পড়ে, যেহেতু কোনো উপায় নাই, বিপদে পড়ে সেটা সে রিসিভ করেছে ঠিকই, কিন্তু রিসিভ করে সাথে সাথে সে কী করবে? আরেকজনকে দিতে চাইবে। যেমন তোমাকে কেউ যদি খুবই কষ্ট দেয়, তুমি কি করবে তখন? হ্যাঁ, অবশ্যই সাথে সাথে কাউকে না কাউকে ফোন করে, যার কাছে হোক, বন্ধুদের কাছে হোক, বাবা মার কাছে হোক, বলে কান্নাকাটি কিছুক্ষণ করবা, করে হালকা হয়ে যাবা, স্বাভাবিক বিষয়। এখন একে যখন আমরা কষ্ট দিলাম, হিটটা প্রয়োগ করলাম, তখন সে কি করবে জানো? এই মলিকুলটা, পাশের এই কণাটা, এ হয়তো এটা রিসিভ করলো, রিসিভ করে কি করবে জানো? একে দিয়ে দিবে, পাশের জনকে দিয়ে দিবে, একে পাশের জনকে দিল, পাশের জন আবার, এ তো ফাঁকা জায়গা, তরল না, আন্তঃআণবিক স্থান ফাঁকা। একটা কথা বলতে ভুলে গেছি, শোনো, যদি কোনো বস্তুর মধ্যে যে আন্তঃআণবিক স্থান এটা খুবই কম হয়, তখন তাকে কঠিন বস্তু বলি। আর আন্তঃআণবিক স্থান, কণাগুলোর মধ্যে জায়গা ফাঁকা যদি বেশি হয়, তাহলে তাকে বলি তরল পদার্থ। আর একদম যদি বন্ডলেস হয়, তাকে বলি বায়বীয় পদার্থ। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে এগুলো কম ছিল, তরল পদার্থের ক্ষেত্রে ফাঁকা জায়গাগুলো বেশি, অনেক বেশি। সুতরাং আমরা যখনই হিট দিয়েছি, তখন এটা মুভ করবে, চলাচল শুরু করবে। গিয়ে একে দেওয়ার চেষ্টা করবে যে ভাই তুই একটু নে, ও বলবে না আমি নিব না, আরেকজনকে দিল, এ আবার নিয়ে লাভ দিয়ে উঠে এই উঠে যাবে, মানে ওই যে এক্সট্রা এনার্জি সে রিলিজ করতে চাইবে, লাভ দিয়ে উঠছে, একদম শেষেরটা গিয়ে উপরে লাভ দিয়ে উঠছে, তখনই আমরা বলছি পানিটা বলক উঠে গেছে। এ আবার কিছুক্ষণ পরে গিয়ে রাগটা ঠান্ডা হয়ে গেছে, আবার নিচে পড়ে গেল, নিচে যেই পড়ছে এদিকে আসতেছে, কিন্তু যতই আসতেছে এরা আবার মাথা গরম করে দিচ্ছে, সে আবার এদিকে চলে যাচ্ছে, একটু হালকা হয়ে আবার নিচে আসতেছে, এরা আবার মাথা গরম করে দিচ্ছে, ও আবার এদিকে যাচ্ছে। এই যে প্রসেসটা লিকুইড পদার্থের ক্ষেত্রে এটা হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতেছো? তাহলে এখানে একটা মেকানিজমটা লক্ষ্য করো, এখানে হচ্ছে কণাগুলো সঞ্চালন হচ্ছে নিজে, তারপরে শক্তিটাকে সঞ্চালন করতেছে। আর এখানে কি ছিল, যে কণাগুলো সঞ্চালিত হয় নাই, শুধু কম্পন হয়েছে, কম্পন হয়ে শক্তিটাকে সঞ্চালিত করতেছে। আর এখানে কণাটা, পদার্থটা নিজে সঞ্চালিত হয়ে তারপরে শক্তিকে সঞ্চালন করতেছে। তাহলে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাহলে আমরা জানবো এখানে যে পরিচালন প্রক্রিয়া হচ্ছে, কনভেকশন প্রক্রিয়া হচ্ছে, এখানে পদার্থের অণুগুলো নিজে সঞ্চালিত হবে, সাথে সাথে হিটকে, শক্তিকেও সঞ্চালিত করবে। এটা হচ্ছে পরিচালন প্রক্রিয়া, বুঝলাম। আর ভ্যাকুয়ামটা সম্পূর্ণ ব্যতিক্রম বিষয়, এটা আলাদা বিষয়। তো এই দুইটা বুঝলেই হবে, এটা আলাদা বিষয়, আমরা অন্য সময় আলোচনা করবো। গেল এটা। আর কি লিখছো? জান্নাতুন ফেরদৌস, যেটা, হ্যাঁ, জান্নাতুন ফেরদৌস। দেখো তুমি বলছো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বলছিলাম যে তাপ সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে কয়টা? 3টা। সেই 3টা কি কি?
পরিবহন, পরিচলন, বিকিরণ, এই তিনটা। আর এই তিনটার মধ্যে রিলেশনশিপটা কেমন, কে দ্রুত তাপ মানে পরিবহন করতে পারে সেটা নিচে নোট লিখে দিয়েছিলাম। সবচেয়ে দ্রুত তাপ পরিবহন করতে পারে বিকিরণ প্রক্রিয়া, বাতাস যেটা, বায়বীয় অবস্থা যেটা, তারপরে হচ্ছে তরল পরিচালন প্রক্রিয়া, তারপরে হচ্ছে পরিবহন প্রক্রিয়া। পরিচালন প্রক্রিয়া আর পরিবহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি সেটা আমি ডিসকাস করে দিলাম, কারণ এই দুইটা পরীক্ষা বারবার আসে। আর বিকিরণ প্রক্রিয়া অন্যভাবে পরীক্ষায় আসে, সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করছি, এখানে এটুকু থাকুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নেক্সট পয়েন্ট কে জানাতো না ফেরদৌস, তুমি কি বুঝতে পেরেছো? বুঝলে আমাকে জানিও কিন্তু। আচ্ছা, তাহলে 5 নম্বর পয়েন্ট লেখো। পরবর্তী পয়েন্ট, জানাতুল ফেরদৌস বুঝলে আমাকে জানিও। পয়েন্ট নাম্বার 5, জান্নাতুল ফেরদৌস তুমি কি ঘুমাচ্ছ? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, আচ্ছা হোক, তুমি কি ঘুমাচ্ছ নাকি? তোমাকে বললাম বুঝছো কিনা, আনসার দিলে না। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে আমরা লিখবো কি, একটু শুনে নাও। এখানে তাপ সঞ্চালনের ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। তাপের ক্ষেত্রে বা তাপ সঞ্চালনের ক্ষেত্রে যাই বলো, সেখানে বস্তুর দুইটা ধর্ম আছে, দুইটা শর্ত আছে। সেগুলো কি একটু শুনে নাও আগে, পরে লিখতেছি আমরা। তোমরা স্বাভাবিকভাবেই জানো যে বেনি আ স হ ক লা, এই কথাটা আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই জানি না কথাটা, বেনি আ স হ ক লা। আচ্ছা, নাফিসা তাহসিন কি স্যার কখন ফোন দেওয়া যাবে? যখন ইচ্ছে তখন ফোন দিবা, 24 ঘন্টা ফোন দিবা, আমি ধরলে ধরবো, না ধরলে না ধরবো। তুমি ক্লাসের পরপরই ফোন দিতে পারো, ক্লাসে যখন শেষ করবো সাথে সাথে 1-2 মিনিটের মধ্যে ফোন দিয়ে দিবা। আর খুব ইমার্জেন্সি যারা আসছো এখানে, যদি ইমার্জেন্সি হয় আমি ফোন ধরছি না, তাহলে অবশ্যই বুঝবা আমি জরুরি কোনো মিটিংয়ে আছি, অথবা ক্লাসে আছি, অথবা খুব জরুরি কাজে আছি। সেক্ষেত্রে একবার ফোন দেওয়ার পরে যদি রেসপন্স না করি, তাহলে 5-10 মিনিট পরে আরেকবার দিয়ে দেখবা, তাতেও যদি রেসপন্স না করি, তাহলে দয়া করে মেহেরবানি করে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, বাসায় যাব না, নামটা লিখবেন আর কোথাকার স্টুডেন্ট আপনি সেইটা লিখে একটা টেক্সট করে দিয়ে রাখবেন। আমি 2 দিন পরে হলেও 7 দিন পরে হলেও ফোন দিয়ে ব্যাক করব, সমস্যা নাই। আচ্ছা, আর যারা বাসার কাছাকাছি থাকেন তারা আসবেন, আমি তো বলেই দিয়েছি। কালকে কে যেন বললো আমাকে আসবে, আর পরের দিন ওয়েট করলাম, কারা কারা আসছিল আমি জানি না, ও কি না কে আসছিল মনে হয়, অমিতটা কারা আসছিল। দেখো কালকে বিকেলে মনে হয় 8-10 জন আসছিল, তো তোমরা কারা ছিলে না কার মধ্যে আমার তো খেয়াল নেই, নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি কারা কারা আসছিল। দেখো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, শুনে আসছি আলোর বর্ণ 7টা বা কালার 7টা। আশেপাশে তোমরা যে কাপড় টাপড় কিনতে যাও, রং টং কিনতে যাও, সেখানে কিন্তু দেখবা কমনলি এই জেনারেলি এই কালারগুলো আছে, ঠিক না? দেখো তো ভাই কি কি কালার আছে, একটু খেয়াল করো। বিকিরণটা হ্যাঁ ক্লিয়ার করো, লিমন দেখো। এখন এইদিকে একটু খেয়াল করো, বিকিরণ ক্লিয়ার করবো, অনেক লম্বা লম্বা ক্লাস। দেখো বেনি আ সহ কলা, এখানে আমরা শিখছিলাম কি ছোটবেলায়, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা আমরা জানি কমন। বাট আনফরচুনেটলি, সবাই মনোযোগ দাও, বাট আনফরচুনেটলি আমরা 2টা কথা লিখি নাই, কিন্তু অহরহ 2টা দেখতে পাই। সেই 2টা কি? সাদা এবং কালো। দেখো সাদা এবং কালো, এই 2টা কি বর্ণ না? বলো, অবশ্যই বর্ণ, আমরা দেখতে পাই না তো, কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা এটাকে বর্ণ হিসেবে স্বীকৃতি দিব না, বিকজ এটার কোনো ভ্যালিডিটি নাই, বৈধতা নাই। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সরাসরি কোনো রং না। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে সাদা এবং কালো এটা কোনো রং নয়। সবাই কান খুলে শুনে রাখবা, পরে উল্টাপাল্টা প্রশ্ন করবা না কিন্তু। কে স্যার যারা এবার বিসিএস কি লিখছে ক্যান্ডিডেট না, তারা কি আপনার সাথে দেখা করতে পারবে? অবশ্যই দেখা করতে পারবে। যারা এবার বিসিএস ক্যান্ডিডেট না তারা সবাই দেখা করতে পারবে, তবে মিষ্টি নিয়ে আসতে হবে। এবার না আসলেও হবে মিষ্টি নিয়ে, পরে ক্যাডার হওয়ার পরে আনলেও হবে, সমস্যা নাই। সবাই আসতে পারবা, পারবো না কেন? স্যারের কাছে সবাই আসতে পারবা, সমস্যা নেই, আসবা, সমস্যা নেই। যারা মিষ্টি নিয়ে আসতে পারবো না সব পরে মিষ্টি নিয়ে আসবো, সমস্যা কি? আসবা। সে আলমটা কি লিখছো?
অবশ্যই আসতে পারবো ইনশাল্লাহ। আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করবো? একটু রিসিভ করি ফোনটা। হ্যাঁ, একটা ফোন আসছে জরুরি, কিছু মনে হবে না। এই যে, এটা যে কি? জরুরি ফোন, বারবার অনেকবার ফোন দিচ্ছে। সামনে মিট করা যায় না? এটা মিট করা যায় না? লাইফ মিট করা যাবে না? আরে মিউটের কোনো অপশন না। Ahora que দেখো, আমরা যেখানে ছিলাম, স্বামী ঠিক হয়েছে? এত বড় হয়ে গেল কেন? লাল কেন? ঠিক আছে এখন? আচ্ছা দেখো, জরুরি ফোন আসছিল আর কি, শোনো। তো কোথায় যেন ছিলাম রে? হ্যাঁ, সবাই আসতে পারবা, সবাই আসতে পারবা, কোনো সমস্যা নাই, ফোন দিয়ে আসিও। বেনি আসহ কলা, খেয়াল করো, এখানে আমরা বলছিলাম এই 7টা কালার আমরা অহরহ দেখে থাকি, সবসময় অবলোকন করে থাকি। বাট আনফর্চুনেটলি এই 2টা জিনিসও আমরা অবলোকন করি, কিন্তু এদেরকে আমরা কালার হিসেবে ডিফাইন করি না। হোয়াট ইজ দ্য রিজন? কি কারণে এটা করি না? কারণ আমি কিছুক্ষণ আগে বললাম, এটা কোনো বর্ণ নয়। সবাই একটু প্রাণ খুলে শুনে রাখবা, লিমন সহ যারা আসো। হ্যাঁ, ঠিক খেয়াল করো। তাহলে এই সাদা এবং কালো এটা কোনো বর্ণ নয়, কিন্তু এটা হলো বস্তুর একটা ধর্ম। কেমন ধর্ম? কেমন ধর্ম? একটা হচ্ছে ওই যে বোঝো না, বড় লোক, আর একটা হচ্ছে কি ফকিন্নি স্টাইল, মানে যা পাবে, কালো টাকার পাহাড় শুনছো না, মানে যার কাছে যা পাইছে ক্রিমিনাল সব নিয়ে নিচ্ছে, বুঝলা? কালো মানে হচ্ছে বস্তুর এমন একটা গুণ, যেই গুণ হলো, ধরো এটা একটা বস্তু, এটা কালো বস্তু ধরো, তাহলে কি হবে, এর উপরে যত কালার দিবা তুমি, সব কালারগুলো সে শোষণ করবে। যদি এই গুণটা বস্তুটার থাকে, তখন সেই বস্তুটার নাম হবে কালো বস্তু। কথা বুঝতেছো? আচ্ছা, হ্যাঁ রানী, হ্যাঁ দেখো, এরপরে সাদা বস্তুটা কোন বস্তু? সাদা বস্তু হচ্ছে এমন একটা বস্তু, একটু খেয়াল করো প্লিজ। সাদা বস্তু হলো এমন একটা বস্তু, যেই বস্তুর উপরে তুমি যতই আলো ফেলো না কেন, কালার ফেলো না কেন, সে কি করবে জানো? সবগুলো কালার একটাও নিবে না, সবগুলো সে ব্যাক করে দিবে, ব্যাক করে ফেরত পাঠিয়ে দিবে। এই ধরনের কোনো বস্তু যদি হয়, তখন সেই বস্তুটা সাদা দেখায় আমাদের চোখে। তাহলে সাদা বস্তু হচ্ছে এটা। তাহলে কি করে? এটা বিকিরণ করে, সরাই দেয় আর কি। দেখো, বিকিরণ করে, ফেলে দেয়। আচ্ছা, বুঝতেছো? রেডিয়েট করে আর কি। তো এটা হলো শোষণ, এটা হলো বিকিরণ। স্বাভাবিক অর্থে আমরা শোষণ বিকিরণ বলতে বোঝাই যে কোনো কিছুকে অ্যাবজর্ব করা, রিসিভ করা, এটা হচ্ছে শোষণ, বোঝা যাচ্ছে? অ্যাবজর্পশন। আর কোনো কিছু যখন ডিসপাস করে দেওয়া হয়, ছড়াই দেওয়া হয়, রিলিজ করে দেওয়া হয়, সেই মেকানিজমটাকেও আমরা বলে থাকি রেডিয়েশন, বিকিরণ। তাহলে সাদার ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে? কোনো বস্তু কখন সাদা দেখায়? যখন ওই বস্তুটার উপরে যে কোনো কালার তুমি ফেলবা, সবগুলো কালার ফেললে সে একটা কালারও নিবে না, সবগুলো কালার সে ফেলে দিবে, রিসিভ করবে না, প্রতিফলিত করবে। ওই রকম গুণ যদি কোনো বস্তুর হয়, তখন সেই বস্তুটা সাদা দেখায়। আর যদি ওই বস্তুর উপরে যত কালারই তুমি ফেলো না কেন, সবগুলো সে রিসিভ করে ফেলে, গ্রহণ করে ফেলে, একটাও ফেলে দেয় না, বুঝছো? গরিব মানুষ, তখন সেটা কালো দেখায়।
বুঝতেছে কাহিনী? আচ্ছা, তাহলে দেখো, তাহলে বস্তুর দুইটা বিশেষ ধর্ম গুণ কি খেয়াল করো ভাই। বস্তুর দুইটা বিশেষ ধর্ম হচ্ছে শোষণ এবং বিকিরণ। এই কথাটাও বলতে পারি, অথবা বলতে পারি সাদা এবং কালো। সবাই কি আমার কথাটা বুঝতে পারলা? আমি এখন নতুন একটা পয়েন্ট লিখব, যেই পয়েন্টটা লিখতে গিয়ে কারোর মাথা যেন ব্যথা না হয়, কোনো যেন টেনশন না হয়, পরবর্তীতে পড়তে যেন অসুবিধা না হয়। যেহেতু পরীক্ষা একেবারেই কাছে, সেই কারণে আমি তোমার চিন্তাটা সহজ করার জন্য তোমাকে অ্যাসিস্ট করতেছি, সহযোগিতা করতেছি, রাইট? দেখো এখানে আবার বলি, কালার বলতে আমরা বুঝাই বেনি আ সহ কলা, ফিজিক্সের ভাষা। এই 7টা কালারকেই কালার বলা হয়, বর্ণ বলা হয়। আচ্ছা, এখন মোট বর্ণ হচ্ছে 7টা। আচ্ছা, এর মধ্যে কিছু আছে মুখ্য বর্ণ, সেগুলো তো আমাদের এখন শেখার বিষয় না। তাহলে কালার বলতে আমরা সবসময় আজীবন মনে রাখবো, কালার বলতে এই 7টাকে বোঝানো হয়, এই 7টাই হচ্ছে কালার, বর্ণ। বাট আনফর্চুনেটলি একটা কথা আছে যে সাদা এবং কালো। তুমি বলতে পারো স্যার যদি সাদা কালো বর্ণ না হয় তাহলে স্যার আমরা সাদা কালো দেখি কেন? আমি এই জন্যই বুঝালাম সাদা কালো কেন দেখি। তাহলে আবার একটু স্বীকৃতি দিচ্ছি, আমরা অ্যানাউন্সমেন্ট করতেছি, সাদা এবং কালো কোনো বর্ণ নয়। তাহলে আমরা দেখি কেন? কারণ এই সাদা এবং কালো এই দুইটা হচ্ছে বস্তুর বিশেষ প্রপার্টিস, বৈশিষ্ট্য, গুণ। সেই গুণগুলো কি? একটা গুণ হচ্ছে কোনো বস্তুর যদি এরকম গুণ হয়, তাতে তুমি যত বর্ণ দাও তার উপরে ফেলো, সে সবগুলো রিসিভ করবে, একটাও ফেরত পাঠাবে না। সেই গুণটা যদি কোনো বস্তুর থাকে, দ্যাট ইজ ব্ল্যাক বডি, তাকেই কালো বস্তু বলা হয়। বোঝা যাচ্ছে? আর যদি ওই বস্তুর উপরে তুমি যতই কালার ফেলো না কেন, সে একটাও রিসিভ করবে না, সবগুলোই তোমাকে আবার ফেরত পাঠাবে, ব্যাক করে দিবে, রেডিয়েট করবে, বিকিরণ করে তোমার দিকে সরাই দিবে। সেইটার বস্তুটাকেই আমরা তখন সাদা বস্তু বলে থাকি, বা আমাদের চোখে সাদা হিসেবে প্রতিফলিত হয়, সাদা দেখতে পাই। তাহলে আমরা আবার ক্লিয়ারলি অ্যানাউন্স করে দিলাম আমরা যে সাদা এবং কালো দুইটা কোনো বর্ণ নয়, এই দুইটা হচ্ছে বস্তুর বিশেষ গুণ, যে গুণের কারণে একটা বস্তু সবগুলো রং শোষণ করে আর একটা সবগুলোকে রেডিয়েট করে, ত্যাগ করে ফেলে দেয়। মনে থাকবে তো? তো লেখো, এখন পরের পয়েন্টে লেখো, 5 নম্বর পয়েন্টে লেখো, বস্তু শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে, শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে, বা আরো সহজ করে লিখতে পারো, আরো সহজ করে লিখতে পারো, ওই সেন্টেন্সের শুরুতে একটু লিখে নাও একটা কথা, তাপ শোষণ এবং তাপ কথার আগে লিখে নাও, তাহলে সহজ হবে তোমার জন্য। লিখে নাও, তাপ শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে, তাপ শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে বস্তুর দুইটি, তাপ শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে বস্তুর দুইটি বিশেষ ধর্ম, বস্তুর দুইটি বিশেষ ধর্ম অবলিক গুণ অবলিক বৈশিষ্ট্য। তাপ শোষণ ও বিকিরণের ক্ষেত্রে বস্তুর দুইটি বিশেষ ধর্ম, বৈশিষ্ট্য, গুণ অবলিক দিয়ে দিয়ে হলো সাব পয়েন্ট অন সাদা এবং সাব পয়েন্ট 2 কালো। ব্যাস, সাদা এবং কালো লিখছো। এখন এই যে 5 নম্বর পয়েন্ট তোমরা যেটা লিখলা, হ্যাঁ, এই 5 নম্বর পয়েন্টের উপরে 3টা তারকা চিহ্ন দাও, ট্রিপল স্টার দাও। একটু কালার পেন ইউজ করিও, হ্যাঁ, কালার পেন হাইলাইটার রাখিও ক্লাসে। আচ্ছা আচ্ছা, তো সাদা এবং কালো লিখছো সবাই? আচ্ছা, এখন আমরা কতগুলো কথা লিখব, এগুলো এতক্ষণ যা ডিসকাস করলাম সবগুলোই বিসিএস এর প্রশ্ন। আর এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসিএস এরই প্রশ্ন এবং বিভিন্ন নন ক্যাডারের কোশ্চেন, সেগুলো আমরা সলভ করে ফেলবো। কেন সলভ করব? কারণ হচ্ছে আমাদের যে এতক্ষণ ডিসকাস করেছি, বকবক করেছি, সেখান থেকেই যে জ্ঞানটা উদ্ভূত হয়েছে, আমাদের সৃষ্টি হয়েছে, সেই আলোকে বিগত বিসিএস এর কোশ্চেনগুলো এখন প্রায় 14-15টা কোশ্চেন আছে, আমরা সেগুলো সলভ করতে পারি কিনা, অথবা সলভ করার অ্যাবিলিটি তৈরি হয়েছে কিনা, সাথে সাথে আমাদের ভবিষ্যতের জন্য প্রিকশনারি সিস্টেম, সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পেরেছি কি না। কারণ কোশ্চেন হুবহু কমন পড়তে নাও পারে, তাহলে কোশ্চেন বাঁকা তারা যেদিকেই হোক না কেন, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা সেটা আমরা এখন টেস্ট করব, মিন্স লিখতে থাকবো। হ্যাঁ, আমার ল্যাঙ্গুয়েজটা হবে, আমি লিখব এই জন্যই, তখন তুমি বুঝে নিবা, কারণ আমরা তো বই লিখতেছি না,
আমাদের ল্যাঙ্গুয়েজটা শুধু আমার স্টুডেন্টরা বুঝবে, যারা ক্লাস করতেছে তারা বুঝবে, বাইরের কেউ বুঝবে না, তাদের বোঝারও দরকার নেই আমার। তো আমরা কি বলতেছি এখানে, আমি যখনই বলবো এই জন্য, তুমি তখনই বুঝে নিবা কোন জন্য, পয়েন্ট নাম্বার 5 জন্য, মানে 5 যে ঘটনাটা আমি ডিসক্রাইব করেছি সেইটার জন্য এইটা হচ্ছে, রাইট? তো তোমরা সেভাবে লিখবা। এখানে কি লিখছে, বৈশাখী রানী, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ভৌমিক বৈশাখী রানী, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, তো আমি লিখবো এই জন্য, তুমি বুঝবা এই জন্য, হ্যাঁ? তো লেখো, পরের পয়েন্টে লেখো, নেক্সট পয়েন্ট 6 নম্বর পয়েন্টে লেখো, এই জন্যই, লেখো এই জন্যই লিখছ, এই জন্যই কালো রঙের কাপে, এই জন্যই কালো রঙের কাপে দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয় না। দুধের কথা আসে নাই, আসতে পারে এবার, হ্যাঁ, হরলিক্সের কথা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, কফির কথা আসতে পারে। আনফর্চুনেটলি আমাদের বেশি যেটা আসছিল সেটা হচ্ছে কি, চা। বুঝতেছো? ওই যে কালকে শামীমের চায়ের কথা বললাম না, ইয়ার লোকনাথ স্কুলে গেটের সামনে চায়ের কথা, সেই চা আসছে আর কি। তাহলে কি লিখলাম আমরা, আমরা লিখলাম এই জন্যই কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা বিসিএসের প্রশ্ন, 28 কি 24 এরকম একটা প্রশ্ন আসছে, 2বার মনে হয় আসছে এটা। এই জন্যই কালো রঙের কাপে চা দ্রুত বা তাড়াতাড়ি ঠান্ডা হয়, লিখছো? এই জন্য মানে কিন্তু ওই জন্য, হ্যাঁ, তোমরা বুঝে নিবা, তোমরা বুঝলেই হবে আমার। আচ্ছা, নেক্সট পয়েন্টে লেখো, এই জন্যই শীতকালে অবলিক শীতের দিনে, বিসিএসের প্রশ্ন এগুলো, এই জন্যই শীতকালে অবলিক শীতের দিনে, এই জন্যই শীতকালে অবলিক শীতের দিনে, এই জন্যই শীতকালে অবলিক শীতের দিনে কালো রঙের পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। এই জন্যই শীতকালে অবলিক শীতের দিনে কালো রঙের পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। তাহলে একটু বাড়ছে না, 72 জন হয়েছে, অনলাইনে 72 জন আছে, যাক থাকুক বাবা, থাকতো না কয়েকজন। আচ্ছা, কি লিখলাম, এই জন্যই শীতের দিনে, শীতকালে অবলিক শীতের দিনে কালো রঙের পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। বুঝতেছো? তার মানে শীতের দিনে কালো রং শুধু না, অন্য কালার পরলেও সুবিধা হবে, সাদা বাদ দিয়ে যে কোনো কালার পরলে, বুঝতেছো, মানে একটু কালো রং পরলে ওইটা কি লাগে, একটু বেশি হয় আর কি, হ্যাঁ। তো সেটা লিখলাম আমরা। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্টে লেখো, পরবর্তী পয়েন্ট, রঙিন পোশাক শীতের দিনে পরলে মজা বেশি। আচ্ছা, নেক্সট পয়েন্টে লেখো, এই জন্যই, পরের পয়েন্টে লেখো, এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে, সবাই লেখো, এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে, এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে সাদা রঙের পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে সাদা রঙের পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। সাদা রঙের পোশাক পরিধান করা আরামদায়ক, লিখছো? এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে, খায়ের উম্মে সালমা, এ তুমি কি আমাদের সালমা? ফিজিক্স, খায়ের উম্মে সালমা, তুমি কি ফিজিক্স? যে আইডিটা এখন অস করতেছো আর কি, অসিং, সালমা কি তুমি আমাদের সালমা? মানে সবাই তো আমাদেরই, কিন্তু সালমার কথা বলছি, যে সালমা কি ফিজিক্সের সালমা কি না? ফিজিক্স, খায়ের উম্মে সালমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনলে তুমি একটু টেক্সট করো তো, তুমি কি সালমা, ওই সালমা কিনা? ফিজিক্সের সালমা হলে লেখো, স্যার আমি ফিজিক্স। আচ্ছা, তো কি বলছিলাম রে ভাই, এই জন্যই গ্রীষ্মকালে অবলিক গরমের দিনে সাদা পোশাক পরিধান করা অধিকতর আরামদায়ক। এটা বিসিএসের প্রশ্ন, কেন আরামদায়ক আবার ব্যাখ্যা করবো, তুমি লিখে শেষ করে নাও। নেক্সট পয়েন্টে লেখো, এই জন্যই, এই জন্যই সাদা রঙের কাপে, এই জন্যই সাদা রঙের কাপে চা, দুধ যা বলো, কফি টফি যা বলো,
এই জন্যই সাদা রঙের কাপে চা অধিকক্ষণ গরম থাকে। এই জন্যই সাদা রঙের কাপে চা অধিকক্ষণ গরম থাকে। ঠিক আছে নয়তার ইসলাম, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগছে। তোমরা এতগুলো মানুষ এতগুলো ক্যাডার এখানে আছো। সালমা, তুমি কি কানে ঠাসা হয়ে গেছো রে? কানে শোনো না, না কানে দেখো না? সালমাকে বলতেছি, সালমা তুমি খায়রুমে, সালমা তুমি কি ফিজিক্স তুমি লিখে জানাও না? লিখতেই পারতেছো না। আচ্ছা, কি লিখলাম আমরা? সাদা কালোর ঘটনা শেষ করলাম। আরেকটা কথা আছে, যদিও মানে না, তবুও আমাদের যেহেতু বিসিএস আসছে, বুঝতেছো, কারণ হচ্ছে যে ওই বিসিএস এর পরীক্ষার প্রশ্ন পাশ করে কিন্তু পুলিশেরা এখন মানে এসপি না হলেও এসপির কাছাকাছি গেছে। যে বিসিএস এটা আসছে, এটা মনে হয় 24-26 এরকম একটা বিসিএস। তার মানে ওই সমস্ত বিসিএস এর পুলিশ হলে তারা তো প্রায় এসপির কাছাকাছি চলে গেছে এখন। তো একটু খেয়াল করে নাও, ওই প্রশ্ন কিন্তু ছিল যে একটু খেয়াল করবা, কিন্তু প্রশ্নটা ছিল এরকম, আমার রাস্তায় ট্রাফিক দেখলে আমার ওই প্রশ্নটা মনে হয়, বুঝতেছো। প্রশ্ন ছিল এরকম যে কি বলে, এই জন্যই মানে ওই কারণটা, এই কারণটা আর কি, শহরের রাস্তায়। আচ্ছা লিখে ফেলো তো, লিখে ফেলো, পরে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সালমা, তুমি কি ফিজিক্স লিখে দিও? আচ্ছা লেখো, এই জন্যই, সবাই লেখো প্লিজ, এই জন্যই শহরের রাস্তায়, এই জন্যই শহরের রাস্তায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ, এই তো লিখে ফেলছে কে রে এটা। হ্যাঁ, এই জন্যই শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাদা ছাতা এবং সাদা পোশাক পরিধান করে থাকেন। আসলে কি দেখছো কোনো পুলিশ পড়ছে কোনোদিন? একটাও পড়ে নাই। বরং আরো ঢাকা শহরে যারা থাকো তারা বুঝবা, সবাই ভয় পড়ে রাজশাহীতেও যে হলুদ সার্জেন্ট, দেখছো মানে কি পোশাকটা পরেছে, হলুদ সার্জেন্ট, মানে হলুদ উপরে একটা ইয়া পরে রাখছে কোর্ট, একে দেখলে সবাই ড্রাইভাররা ভয় পায়। আর কেউ ভয় না বলে ড্রাইভাররা ভয় পায় যে এই কারণে মামলা দিয়ে দিবে, নাম হলুদ সার্জেন্ট, ডেঞ্জারাস বিষয়। কিন্তু হলুদ পোশাকটাতে সে পড়ে আছে সারাক্ষণ তার গায়ের সাথে, এটা তার জন্য ক্ষতি করবে, আল্ট্রাভায়োলেটের শোষণ করবে, তার ফুসফুস হার্ট কলজার গুদ্দা কয়েকদিন পরে যে অ্যাটাক করবে, এটা কিন্তু মনে নাই। কিন্তু পুলিশের যে মূল রেজলিউশন, মূল নিয়মটা, সেখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ কি লেখা আছে, যে ওইখানের যে তোমার ট্রাফিক যারা থাকবে তাদের ম্যাক্সিমাম সময় বাইরে থাকে, সুতরাং তাদের একটা সিকিউরিটি দরকার আছে। কি সিকিউরিটি? তার অন সিকিউরিটি, প্রোটেকশন। এই জন্য বলা হচ্ছে সাদা পোশাক পরতে হবে। সাদা পোশাকের ওই প্রোটেকশন ক্ষমতা বেশি, একটা খারাপ পোশাক ঢুকতে দিবে না, তাহলে সে ভালো থাকবে। সেই জন্য এইটা বলা আছে। কিন্তু দেখবা এই নিয়মটা কেউ মানে না। শুধু আমি দেখছি, তোমরাও দেখবা, ক্যান্টনমেন্টে যাবা, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টে যাবা, সেনাপ্রধান যে রোডে থাকে, হ্যাঁ সেনাপ্রধান যে রোডে থাকে ওই রোডে তুমি ঢুকবা। তারপরে এয়ারফোর্সের জাহাঙ্গীর গেটের ওই দিক দিয়ে ঢুকবা, এয়ারফোর্সের সামনে দেখবা যে এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার অথবা নেভি হেডকোয়ার্টার বনানীতে এসে দেখবা যে ওদের গেটে যেই ট্রাফিকগুলো আছে ওরা কিন্তু সত্যি মানতেছে। এটা আমার খুব ভালো লাগে। আর ওটা দেখলে আমার এই কথাটা মনে পড়ে, কেউ মানে না, পুলিশে তো কেউ মানছে না, কিন্তু এই তিন বাহিনীরও সবাই মানে না, মানে সেনাবাহিনীরও সবাই মানে না। কিন্তু সেনাবাহিনী দেখছি যে সেনাপ্রধানের রোডে যারা আছে ট্রাফিক, আমি নিজে দেখছি তো, প্রায়ই যাই ওই দিক দিয়ে, তো সেনাপ্রধান ওই রোডে, সেনাপ্রধান যেখানে থাকে আর কি, যে অফিসটা, ওদের রোডের যে কয়জন ট্রাফিক দেখবা, ওই ট্রাফিক সার্জেন্টের জুতা থেকে শুরু করে পুরো পোশাকটা সাদা, এবং মাথার উপরে ছাতাটা আছে সেটাও সাদা, এবং জাহাঙ্গীর গেটের ওই যে তোমার এয়ারফোর্স হেডকোয়ার্টার যেটা আর কি সেনাবাহিনীর ভিতরে, তো ওই হেডকোয়ার্টার দেখবা ওখানে গেটে যে ট্রাফিক যারা আছেন তারাও সাদা পোশাক, সাদা ইয়া, এবং এয়ারফোর্স তুমি নেভি দেখবা তাদেরও। এখন বাংলাদেশ পুলিশে নাই, হয়তো এটা থাকা দরকার, নিয়ম করা হচ্ছে। তো পুলিশের আছে আপাতত, একবারে যে নাই তা নাই। কোন জায়গায় আছে জানো? এইখান থেকে এইটুকু আছে। তো এইটুকুর মধ্যে কি কলিজা হার্ট আছে? কলিজা হার্ট আছে তো এইখানে, সাদা থাকতে হবে এইখানে, কিন্তু হাতে রাখছে এখানে। তো আমি আমার যে ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গায় সাদা কেন? কয় এটা বুঝায় আমরা সৎ, বুঝতেছো? এটা বুঝাইছে নাকি? তো যাই হোক, তাহলে এই কাজটা করা উচিত। আমাদের দাবি থাকবে পুলিশ প্রশাসন তারা যেন এই কাজটা করে তাদের সুস্থতার জন্য, কারণ তারা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। তারা আমাদের সিকিউরিটি দেয়, অনেক কষ্ট করে, তাদের সুস্থতাও দরকার আমাদের। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তাহলে কি লিখলাম আমরা ভাই? দেখো তো, আমরা লিখলাম লাস্ট পয়েন্টে যে এই জন্যই শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাদা ছাতা এবং সাদা পোশাক পরিধান করে থাকেন বা ব্যবহার করে থাকেন। বিসিএস এর প্রশ্ন। এখন যদি, প্লিজ লিসেন টু মি, এখন যদি সাদা কালো নিয়ে কোনো প্রশ্ন করা হয়, আমার বিশ্বাস
কোনো কেউ আনসার করতে না পারে, যতই বাঁকাতেরা প্রশ্ন হোক, আমার স্টুডেন্টরা আনসার করতে পারবে এবং কারেক্টলি আনসার করতে পারবে। আর প্রশ্ন কমন পড়ুক অথবা না পড়ুক, সে তো বুঝবে কি হচ্ছে এখানে ঘটনাটা। আমি আরেকটু ইজিয়ার করে দিই, দেখো প্লিজ, আরেকটু সহজ করে দিই। ধরো আমার ভাইবাতে একটা প্রশ্ন ছিল, বুঝতেছো? আমার ভাইবাতের সাথে সে আমার ওই পিএসসির চেয়ারম্যান, উনি আমার বোর্ডে ছিলেন আর কি, হ্যাঁ, ডক্টর তহমিদা বেগম ভদ্রমহিলা, উনি আমার বোর্ডে ছিলেন। যাই হোক, লম্বা একটা কাহিনী তোমাদের সাথে বলছিলাম মনে হয় ক্লাসে। যাই হোক, তো অন্য কোনো দিন সময় পেলে বলবো, আপাতত একটু খেয়াল করো। ওনার কোশ্চেনটা ছিল এরকম, একটু খেয়াল করো। আমাকে যে কোশ্চেনটা করা হয়েছিল, আমি অনেকক্ষণ ছিলাম, প্রায় 19 মিনিটের মতো আমি ছিলাম ওখানে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইবা দিয়েছিলাম। তো আমাকে প্রশ্ন করেছিল এই 14-15 মিনিট যাওয়ার পরে যেটা হচ্ছিল আর কি, ওনারা চা খাচ্ছিলেন, চা ছিল। তো সেই সময়ে তো ওনারা ভাইবা বোর্ড তো আসলে ভাইবা বোর্ডই, বোঝা যায় না কি প্রশ্ন করবে তোমাকে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না কী ধরনের প্রশ্ন হতে পারে। তো ওখানে আমাকে এই প্রশ্ন করেছিলেন, উনি চেয়ারম্যান স্বয়ং নিজে আমার বোর্ডে ছিলেন, তিনি প্রশ্নটা করেছেন এভাবে আমাকে, তুমি যে যাচ্ছ কোথা থেকে পাশ করেছো, কি সমাচার, সেগুলো তো উনি জানেনি, সবই তো আছে, কাগজপত্র আছে। তো আমাকে দেখে এটা, উনি তখন চা খাচ্ছে, চা না কফি আমি দেখি নাই, তো বোঝা যাচ্ছে যে চাই সম্ভবত। তো খেয়াল করো, আমাকে অনেকগুলো প্রশ্ন করছিলেন, তার মধ্যে ওই 13-14 মিনিট ক্রস করার পরে আমাকে, মানে আসলে তো ওনারা জানেন যে কোন ধরনের প্রশ্ন করলে তুমি পারবা না আর কোন ধরনের প্রশ্ন করলে তুমি পারবা, বুঝতেছো? তো আমি কোনোদিনও ভাবি নাই যে প্রশ্নটা এইরকম হইতে পারে, ভাইবার প্রশ্ন। আমাকে বলছিলেন, আমার রেজাল্ট তো সবগুলোই ফার্স্ট ক্লাস ছিল, যাই হোক, এবং আমি ডিপার্টমেন্টে ফার্স্টও ছিলাম। আমাকে প্রশ্নটা করলো, এই প্রশ্ন করলো যে আপনি তো নিউক্লিয়ার ফিজিক্সের স্টুডেন্ট, মানে আমি অনার্স হচ্ছে ফিজিক্সের আর মাস্টার্স নিউক্লিয়ার ফিজিক্সের আমরা। তো বলা হচ্ছিল যে নিউক্লিয়ার ফিজিক্সের স্টুডেন্ট আপনি, তো একটু মানে হঠাৎ করে এই কথাটা বলে আমাকে বলতে চাচ্ছে, বলেন তো, মানে উনি চা খাচ্ছিলেন, যে এই চায়ের টেম্পারেচার কত আছে, চায়ের টেম্পারেচার কত আছে এখন বর্তমানে। এটা একটা চিন্তাও করা যেতে পারে না যে এই ধরনের প্রশ্ন কোনদিন হইতে পারে, একদম পিকুলিয়ার, মানে জীবনের প্রথম প্রশ্ন। আমি তো হয়ে গেছি যে এতদিন ছোট থেকে বড় হয়েছি, ফিজিক্সে পড়লাম, জীবনে কোনো বইয়ে শুনি নাই, কোনো স্যার জিজ্ঞেস করে নাই, কোনো গল্পের মধ্যেও শুনি নাই যে চা খাওয়ার সময় চায়ের মধ্যে কয় ডিগ্রি তাপমাত্রা আছে। কথা বোঝো, এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু করেছেন, উত্তর দিতে হবে, রাগার তো কোনো দরকার নাই, বলা তো যাবে না যে এ কী প্রশ্ন করতেছেন, আপনি কি আমার চাকরি দিবেন না, বুঝলেন? তো মাথা ঠান্ডা করে আমি তো ভাবছি যে আমার সাথে মনে হয় মজা করতেছে, দুষ্টমি করতেছে। তো আমিও প্রস্তুত হয়ে গেছি, ইউনিভার্সিটি লেখাপড়া করছি, একদম কিছু জানি না তা তো না, বোকাশোকা তো না। আমি ভাবছি উনি যেহেতু আমাকে এরকম করতেছে, আমি একটা কিছু বলে দিই, যা হয় হবে, বোঝা যাচ্ছে? এবার আমি ভাবছি আন্দাজে একটা কিছু একটা বলবো, বুঝতেছো? কারণ এখানে আমি যদি বলে দিই এখন 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, উনি কি বুঝতে পারবেন কয় ডিগ্রি আছে? তো উনি হয়তো বলবেন এই যন্ত্রটা নিয়ে, এই তো একজনকে যন্ত্র নিয়ে এসে মামাতে শুরু করবে, তখন হয়তো কমে যাবে। আমি তখন বলবো যে ম্যাডাম আগে তো বেশি ছিল, এখন একটু কমে গেছে, একটা কিছু বলে দিব, এরকম একটা প্রস্তুতি নিয়েছি। বাট আনফর্চুনেটলি দেখো, তোমার চিন্তা, তোমার ফিলিংস অনেক কিছু তোমাকে শিখিয়ে দেয়। এবার আমি যখন আনসার দেওয়ার জন্য ওনার ওই কাপের ওইদিকে তাকাইছি, আমি বুঝলাম, তাকানোর সাথে সাথে যে জিনিসটা আমার আগে ভিজিবল হয় নাই, প্লিজ লিসেন টু মি, যে জিনিসটা আগে আমার ভিজিবল হয় নাই, আমি তাকানোর সাথে সাথে দেখতেছি এখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ওয়াও, তখন আমার মাথায় চলে আসছে দ্যাট ইজ দ্য সিম্পল আনসার। আমি বলেছি ম্যাডাম এখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, তাপমাত্রা আছে। উনি বললেন হাউ দিস পসিবল? আমি বললাম অবভিয়াসলি পসিবল, বুঝতেছো? মানে বিসিএস এর আনসারগুলো কিন্তু অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ করলে তুমিও আনসার দিবে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। উনি যদি কমপ্লিটলি ইংলিশে সেন্টেন্স দেন তাহলে তোমার কমপ্লিটলি আনসার হবে ইংলিশে, উনি যদি কমপ্লিটলি বাংলায় করেন তুমি কমপ্লিটলি বাংলায় দিবা। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ভদ্রতা। উনি বাংলায় করেছেন, তুমি এই ব্যাংলিশ মার্কে ইংলিশ বলে দিলা, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবা, ওনার ইগোতে লাগবে। উনি যদি বাংলায় করে থাকেন কমপ্লিটলি, তুমিও কমপ্লিটলি বাংলায় আনসার দিবা, উনি খুশি হবেন। উনি যদি ইংলিশ করে থাকে পুরো সেন্টেন্সটা, তুমিও পুরো সেন্টেন্সটা ইংলিশ আনসার দিবা। উনি যদি বাংলিশ অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ বলে, তুমিও অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বলবা, তাহলে উনি খুশি হবে, বুঝতে পারবে তুমি একটা জিনিয়াস। কথা বুঝলা? এবং অবিডেন্ট, এটা বুঝবে। তো আমি তখন বললাম যে ম্যাডাম এখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, কথা বুঝলা? হ্যাঁ। তখন উনি বলতেছেন, খেয়াল করো প্লিজ, যে কিভাবে। আমি বললাম যে ম্যাডাম যেহেতু এখান থেকে এইবার সুযোগ পেয়ে গেছি, কিন্তু দেখো মানে আমি একটু মজা করছিলাম, আমি বলছিলাম ম্যাডাম আমরা জানি, মানে ওনাকে একটু ছোট্ট অপমান করলাম আর কি, মেন্টালি যে ম্যাডাম আমরা তো ছোটোবেলা থেকে শিখছি, মানে বুঝালাম যে আপনি তো বড় হয়েও শেখেন না, আমি ছোটোবেলাও শিখছি।
ম্যাডাম আমরা তো ছোটোবেলা থেকে শিখে আসছি যে কোনো লিকুইড স্পেশালি ওয়াটার সেখানে যদি ভ্যাপার সৃষ্টি হয় ক্রিয়েট হয় তাহলে অবভিয়াসলি প্রুভস দ্যাট সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, না হলে ভ্যাপার সৃষ্টি হচ্ছে না। সো এটা যখন আমি বলছি উনি সাথে সাথে আমাকে বলছেন সো জিনিয়াস, এই আনসারটা দিয়েছিলেন উনি, বোঝা যাচ্ছে। তারপরে সবাই তো তাকায় আছে আমার দিকে ওই সময় বোর্ডের, আমার ফিলিংসটা চেঞ্জ হয়ে গেল আমার। কিন্তু এবার এই যে আমি আনসারটা দিলাম আমি সেটা দিয়ে তোমাকে প্রুভস করতেছি। দেখো এবার এই কাপটা যদি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবা, কাপটা যদি কালো হতো, মনোযোগ দিয়ে শুনবা প্লিজ, কাপটা যদি কালো হতো তাহলে কি হতো? কাপটা কালো হইলে খেয়াল করো, ধরো আমরা যে রুমে আছি এখন, এই রুমের টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এখনকার এই রুমটাতে। তো এখন এইখানে প্লিজ খুব গরম লাগতেছে, তো এখানে প্লিজ খেয়াল করো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তো বাহিরে যদি 28 আচ্ছা ধরো 28 ডিগ্রি সেলসিয়াস। এখন স্বাভাবিক ধর্ম কি? কিছুক্ষণ আগে আমরা কি বলছিলাম? আচ্ছা ঠিক আছে সালমা, থ্যাংক ইউ সো মাচ, তুমি তো ফিজিক্সের বস সালমা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সালমা। তো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমি যদি চায়ের কাপটা না খেয়ে এই পাগলের মতো এভাবে রেখে দিই, হাতে ধরে রাখি, তাহলে কিছুক্ষণের মধ্যে কি হবে? হিট ডিসপাস হয়ে যাবে না? হিট স্থানান্তর হয়ে যাবে। তাহলে কি করবে দেখো প্লিজ, সবাই দিকে তাকাও। তাহলে এইখানে গরম বেশি, এখানে গরম কম, তাহলে প্রত্যেকটা বস্তু সাম্য অবস্থায় আসতে চায়। তাহলে এই গরমটা, এখানকার হিটটা এদিক থেকে তো বের হবেই, তো বাকিটা কিন্তু এই অলের শোষণ করে নিবে। অল দ্রুত এই টেম্পারেচারটা টেনে নিবে, নিয়ে সে কি করবে? বাহিরের পরিবেশে ছেড়ে দিবে, বাহিরের এই পরিবেশে ছেড়ে দিবে। আস্তে আস্তে চাটা ঠান্ডা হতে থাকবে। কথা কি বুঝতে পারতেছো? আস্তে আস্তে চাটা ঠান্ডা হতে থাকবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা তোমাকে আমি ডাকতে পারি না, হ্যাঁ খুব বিপদে ফেলে দিছো আমারে তুমি। এই যে মূর্খ মানব যে আইডিটা, তোমাকে আমি ডাকবো যে হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই মূর্খ মানব, এটা কেমন শোনা যাবে না? তো তুমি আইডিটা চেঞ্জ করো, আমি তোমাকে ডাকতে পারতেছি না। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, তুমি আইডিটা চেঞ্জ করে নিও। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আস্তে আস্তে কি করতেছে? যদি ব্ল্যাক বডি হয়, কালো চায়ের কাপটা কালো হয়, তাহলে কি হবে? এই দিক থেকে আস্তে আস্তে ভিতরে নিবে, নিয়ে সেটা আবার বাইরে ছেড়ে দিবে। আর যদি সেটা সাদা হতো তাহলে এই দিক দিয়ে ঢুকতো না, চাটা এই দিক দিয়ে ঠান্ডা হতো। তাহলে এই দিক দিয়ে ঠান্ডা হলে অনেকক্ষণ লাগবে। আর কালো কাপ যদি হয়, কালো রঙের কাপ যদি হয়, তাহলে এই দিক দিয়েও ঠান্ডা হবে, উপর দিয়েও ঠান্ডা হবে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। বুঝতেছো? এবার আমাদের লিমন খেয়াল করো, তুমি এই যে ঢাকা থেকে লিমন কালকে ফোন দিয়েছিলে যেটা, খেয়াল করো, তুমি বলছিলে স্যার বিকিরণটা একটু বুঝাই দেন। এই দেখো খেয়াল করো, এখানে এই চা থেকে আমাদের এই চায়ের কাপ যদি কালো রঙের হয়ে থাকে, সে টেম্পারেচারটা কি করতেছে? রিসিভ করতেছে না, নিয়ে নিচ্ছে ভিতরে। আর নিয়ে নেওয়ার সাথে সাথে সে আবার পরিবেশকে দিয়ে দিচ্ছে। এই যে বাহিরের পরিবেশকে যে দিয়ে দিচ্ছে, এখান থেকে বের করে দিচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশনে যাচ্ছে, সাম্য অবস্থায় যাচ্ছে, এটার নাম হচ্ছে রেডিয়েশন, এইটা হচ্ছে বিকিরণ। আর এই যে এখান থেকে তাপটা কালো বস্তুটা শোষণ করতেছে, এটার নাম হচ্ছে শোষণ, অ্যাবজর্পশন। কথা বুঝতেছো? তাহলে বিকিরণটা কি? এক্সট্রা যেটা সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে বিকিরণ, ত্যাগ করে দেওয়া। আর যেটা হচ্ছে এক্সট্রা থেকে নেওয়া, ভিতরে নেওয়া, অতিরিক্ত থেকে ভিতরে গ্রহণ করা, সেটা হচ্ছে শোষণ। বুঝলা? তাহলে এই হচ্ছে শোষণ এবং বিকিরণ। তাহলে কালো বস্তুতে কেন দ্রুত, মনোযোগ দিবা, কালো বস্তুতে কেন দ্রুত ঠান্ডা হয়? কারণ শোষণ এবং বিকিরণ দুইটাই বেশি ঘটে। শোষণ এবং বিকিরণ দুইটাই বেশি ঘটে। লাইভ ক্লাস আটকে যাবে কেন? দেখো নেটে মনে হয় প্রবলেম হতে পারে। কে লিখছো? কাকলি, তুমি কোথা থেকে বলতেছো? তুমি জমিনে না আসমানে কোথায় আছো? হ্যাঁ কাকলি, এটা লিখছে আবার কে? রাকিব লিখছে আপনার প্রবলেম না, আপনার প্রবলেম না, বলো আপনার নেটে প্রবলেম, রাগ করবে আবার। খেয়াল করো, তাহলে শোষণ এবং বিকিরণ এই দুইটা গুণ একসাথে বেশি হয় কাতে? সাদাতে। আর শোষণ এবং বিকিরণ দুইটাই কম হয় কাতে? কালো রঙের বস্তুতে। এই জন্য কালো রঙের, সরি ভুল বললাম, মানে শোষণ এবং বিকিরণ দুইটাই বেশি হয় কালো রঙের বস্তুতে, এবং শোষণ এবং বিকিরণ দুইটাই কম হয় সাদা রঙের বস্তুতে। বুঝতেছো? এই যেমন ধরো
তুমি এখানে আসো, তোমার বডি এখানে সূর্য আছে, এটা সাদা রং, ধরো এটা সাদা রং। এখন এখান থেকে যখন হিটটা আসে এর উপর পড়তেছে, এ শোষণও করবে কম, আবার ভিতরে বিকিরণও করবে কম। অর্থাৎ সাদা রঙের বস্তু হইলে এইটাও কম হবে, এইটাও কম হবে যদি এই কালারটা সাদা রঙের বস্তু, এটা সাদা রঙের বস্তু মানে পোশাকটা, তুমি যেই পোশাকটা পরেছো, হ্যাঁ লিমন, তুমি যেই, থ্যাংক ইউ সো মাচ, তুমি যেই পোশাকটা পরেছো সেই পোশাকটা যদি সাদা রঙের হয়, কাপটা যদি সাদা রঙের হয়, তাহলে এই দিক থেকে নিবেও কম, সে ছাড়বেও কম। এই জন্য সাদা রঙের বস্তু পোশাকটা যদি তুমি পরো, তাহলে তোমার গরমের দিনেও খুব বেশি গরম লাগে না, শীতের দিনেও স্বাভাবিক লাগে। বুঝতেছো আমার কথাগুলো? সেই জন্য আমাদের ধর্মের নবীজি কিন্তু সাদা রঙের পোশাক বেশি পরতেন, এটা হচ্ছে সুন্নত। এটার মধ্যে অনেক উপকার আছে, আলট্রাভায়োলেট রে হবে না, স্কিন ডিজিজ হবে না, হ্যাঁ, খুশফাসগুলো হয় না সাদা রঙের বস্তু। আর বিশেষ করে তার ওই হার্ট ফুসফুস ভালো থাকে, কারণ আলট্রাভায়োলেট রেগুলো তার বডিতে ক্রিয়া করতে পারে না। বোঝা যাচ্ছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা যদি এখানে কালো রঙের পোশাক পরতাম, তাহলে দ্রুত হিটটা নিত, বডিতে দিত। এই কাজটা ভালো হতো কখন? শীতের দিনে বডিটা শীত লাগতেছে, কিন্তু কালো রঙের বস্তু পরেছি, তাহলে আমাদের ওই সূর্য থেকে যাই আমরা একটু তাপ যা পাবো, সে সাথে সাথে নিয়ে ওটা বডির মধ্যে দিয়ে দিবে, তখন একটু গরম গরম লাগবে, ভালো লাগবে। এই জন্য বলা হচ্ছে শীতের দিনে আমরা কি পরবো? শীতের দিনে আমরা কালো রঙের বস্তু পরবো, বুঝতে দাও, কালো রঙের পোশাক, রঙিন পোশাকগুলো পরবো, আর গরমের দিনে আমরা সাদা পোশাকগুলো পরবো, ঠিক আছে? তাহলে আমাদের জন্য উপকার হবে। এই হলো মোটামুটি আমাদের হিট থেকে এই কথাগুলো আমাদের বিসিএসে আসছে। এ রিলেটেড আরও কিছু আসতে পারে, তবে আমার বিশ্বাস, কর্ডিয়ালি বিলিভ, সেটা হচ্ছে আমরা যেভাবে ডিসকাশনটা করেছি, তুমি যদি শুরু থেকে মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে অবশ্যই হিট থেকে কোনো প্রশ্ন হলে ডিরেক্টলি তোমার চোখের সামনে দিয়ে যাবে, মিন্স খাতার মধ্যে আছে, অথবা কানের পাশ দিয়ে যাবে, মিন্স তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো, তোমার এখান থেকে যে জ্ঞানটা সৃষ্টি হয়েছে সেখান থেকে তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে একজন শিক্ষকের সফলতা, যে তার স্টুডেন্ট ক্লাসের মধ্য থেকে প্রশ্ন কমন পায়। এটা হচ্ছে একজন শিক্ষকের সবচেয়ে বড় সফলতা। সেটা খাতার মধ্যে থাকতে পারে, অথবা সে যে ক্লাসে ডিসকাশন করেছে তার মধ্যে থাকবেই। এটাই হচ্ছে শিক্ষক, এই জন্য ক্লাস করতে হয়। এখন আমরা নেক্সট টপিকে যাব, তার নাম হচ্ছে টেম্পারেচার। সবাই লিখো প্লিজ, পরবর্তী টপিকের নাম লেখো। কাকলি কি লিখছে? স্যার আমি রাজশাহী কি লিখছিল রে? তালাইমারি থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তালাইমারিতে থাকার কথা রে কাকলি, ভালো থাকবে। বা জানালাটা খুলে দাও, তাহলে নেট থাকবে তো। আর এখন নেট সবারই একটু প্রবলেম করতেছে। লেখো নেক্সট টপিক, পরবর্তী টপিকের নাম লেখো টেম্পারেচার। পরবর্তী টপিকের নাম লেখো টেম্পারেচার। পরবর্তী টপিকের নাম লেখো সবাই টেম্পারেচার, তাপমাত্রা। থ্যাংক ইউ আমাদের মেঘলা আকাশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। না রে, ফর্সা মানুষ কি রে? এটা মেয়ে তারা ছিলাম, ফর্সা মানুষ না তো, ফর্সা মানুষ তো সাদা মানুষ না। হ্যাঁ, ফর্সা কালো মানুষ, এটা হচ্ছে কালো, আসলে তো ওটা কালো না, ওটা হচ্ছে মেলানিনের কারণে, ত্বকের অন্য কারণ ওটা। হ্যাঁ গাধা, ওইটা না। আচ্ছা, ওটা বস্তুর কথা বলছি, এদিকে খেয়াল করো। ও আর খুঁজে পাই নাই, ওইটা ফর্সা মানুষ হয়েছে, কালো মানুষ। দেখো এটা না। টেম্পারেচার পয়েন্ট নাম্বার 1 লেখো ভাই প্লিজ। হ্যাঁ, 1 নম্বর পয়েন্টে লিখো। 1 নম্বর পয়েন্টে লিখবো আমরা, কি লিখবো? টেম্পারেচারের সংজ্ঞাটা লিখতে হবে। তার টেম্পারেচার কি লেখো? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে। স্বামী দুটো চা নিয়ে এসো, যাও একটু খাই, আমরা দুজন। তুমি একটা খাও, আমি একটা খাই, গলা ভেঙে যাচ্ছে। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। টাকা না থাকলে দরকার নেই, বলে আসো, আমি দিয়ে দেবো। আচ্ছা,
তাপমাত্রা হলো, তোমার জন্য একটা, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা, আমি একটু বসে আসছি, হ্যাঁ, তোমরা লিখতে থাকো। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে উক্ত বস্তু, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে উক্ত বস্তু তাপ শোষণ করবে না বর্জন করবে, উক্ত বস্তু তাপ শোষণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। আবার বলছি, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা উক্ত বস্তুর সংস্পর্শে আনলে, যা কোনো বস্তুর সংস্পর্শে আনলে, যা কোনো বস্তুর সংস্পর্শে আনলে উক্ত বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে, উক্ত বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। আমি আবার বলছি, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা কোনো বস্তুর সংস্পর্শে আনলে উক্ত বস্তু তাপ শোষণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। উক্ত বস্তু তাপ শোষণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। আরে হাসান কি লিখছে, তাপের এটা না, প্রভাব এটা না, এটা অন্য কারণে হয়, সেন্সিটিভিটি, হ্যাঁ, ওইটার কারণে না। সাদা কালো, তো সাদা তো আসলে, সাদা তো অ্যাপিডার্মিস সকলেরই তো সাদা, যেটা অ্যাপিডার্মিস ত্বকের নিচের অংশটা, কালো মানুষের নিচেরটা তো সবারই সাদা, কাজটা তো হয় অ্যাপিডার্মিসে। আচ্ছা, এটা ওটা অন্য জিনিস। হাসান তুমি না আসতে চাইলে তো, কবে যেন বললে যে আসবা, আসে এক সময় গল্প করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, হিটটা তো কাজ করে অ্যাপিডার্মিসে গিয়ে, এই যে এইটার নিচেরটাতে যেটা আছে আর কি, উপরে তো। থ্যাংক ইউ সবাই, হ্যাঁ, লাগাই দিও। লিখছো পয়েন্ট নাম্বার 2, 1 নম্বর গেল আমাদের। 2 নম্বর পয়েন্টে লেখো, তাপ পরিমাপক যন্ত্রের নাম, সরি, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো, থ্যাংক ইউ, তাপমাত্রা পরিমাপক। এ তোমরা চা খাইলে পরে এক সময় আসিও, চা খাওয়ান যাবে, আমরা চা খাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো, আর নয় সাইডে খেলে দেখতেও পাবা না, শুধু শুনতে থাকো। হ্যাঁ, কি লিখছি রে, তাপমাত্রা পরিমাপক আন্তর্জাতিক, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। লেখো, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। লিখছো? নেক্সট পয়েন্ট, তাপমাত্রা পরিমাপক আন্তর্জাতিক একক হলো কেলভিন। 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 কেলভিন, হ্যাঁ, লিখছো? তাপমাত্রা পরিমাপক আন্তর্জাতিক একক হলো কেলভিন। বাস, ওর সাথেই লেখো, ওখানে লেখো, ওই নিচে প্যারা করে লেখো, তাপমাত্রা পরিমাপক মোট একক বা স্কেল হলো 4টি। তাপমাত্রা পরিমাপক মোট একক, যতগুলো একক আছে আর কি, তাপমাত্রা পরিমাপক মোট একক বা স্কেল হলো 4টি, যথা তাপমাত্রা পরিমাপক মোট একক বা স্কেল হলো 4টি, যথা গলা বসে যাচ্ছে, একটু চা খেয়ে নিলাম। দেখো একগুলো কি কি, যথা লিখতে থাকো সবাই, হ্যাঁ। সাব পয়েন্ট অন,
1 নম্বর সাব পয়েন্টে লেখো সবাই সেলসিয়াস। সেলসিয়াস স্কেল লিখতে পারো, একবার স্কেল লিখে দিই, স্কেলের নামটা লিখে দিই, সেলসিয়াস স্কেল, ব্র্যাকেটে লেখো সি। নাম্বার 2 ফারেনহাইট স্কেল, হাইট স্কেল, ব্র্যাকেটে এফ লেখো। 3 নম্বর কেলভিন স্কেল, ব্র্যাকেটে কে লেখো। 4 নম্বর রোমার স্কেল, ব্র্যাকেটে আর লেখো, আর। লিখতেছো সবাই? আচ্ছা, তাহলে কি লিখলাম? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমান স্কেল, ঠিক তো? আচ্ছা, 4টা স্কেল। এখন এই স্কেলগুলো কিভাবে কি হলো আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ সময় আছে, আমরা একটু আলোচনা করি ভালো করে। এখান থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। তো এই স্কেলগুলো, এককগুলো কিভাবে নির্ধারণ হলো, কিভাবে ক্রিয়েট হলো, এরা কি ডিসক্রাইব করে, কি রিপ্রেজেন্ট করে, সেগুলো আমরা দেখব। কিভাবে দেখব দেখো। সানজিদা ইসলাম, অসিং, তুমি কি আমাদের সানজিদা? সবাই আমাদের, কিন্তু এই সানজিদা বলছি, তুমি কি যে আমাদের সানজিদা? সানজিদা একটু লেখো তো, তুমি কোন সানজিদা ইসলাম? তোমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, একটু খেয়াল করো। এইগুলো সাধারণত তাপমাত্রাগুলো কি যে কোনো বডির ক্ষেত্রেই সে প্রযোজ্য। হ্যাঁ, বিশেষ করে তাপমাত্রাগুলো আমরা লিকুইড বস্তুর ক্ষেত্রে বা কোনো অ্যালাইভ বস্তুর ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এগুলো ব্যবহার করে থাকি। তো এটা সব জায়গায় ব্যবহার করা যায়। যাই হোক, তো কীভাবে এগুলো ক্রিয়েট হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু শোনো, তাহলে এটা মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা মেবি পিএইচ এই কথাটার নাম শুনে থাকবা। হ্যাঁ, পিএইচ এই কথাটা তোমরা নাম শুনে থাকবা। পিএইচ মানে বোঝায় পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেনের শক্তিমাত্রা যেটা আর কি, হ্যাঁ, সেটাকে আমরা পিএইচ বলে থাকি। বা শুধু পাওয়ার অফ হাইড্রোজেন না, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন না, পাওয়ার অফ হাইড্রক্সিল আয়নও বোঝায়। সংক্ষেপে আমরা বলি পিএইচ। তো এটার পৃথিবীর এ পর্যন্ত এট প্রেজেন্ট যত বস্তু সৃষ্টি হয়েছে, লিভিং অর নন লিভিং, লিভিং অর নন লিভিং, বিজ্ঞানীগণ সেইগুলো বস্তু সবার এক্সপেরিমেন্ট করে তারা একটা কি করেছেন, একটা অ্যাজাম্পশনে উপনীত হয়েছেন, সিদ্ধান্তে উপনীত হয়েছে। ঠিক আছে সঞ্জিদা, হ্যাঁ, থ্যাংক ইউ। একটা তোমার সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর মধ্যে, পৃথিবীর সকল বস্তুর মধ্যে এই পিএইচের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। সেই পরিমাণটা কেমন? একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম, মাঝামাঝি তো আছে। তো বিজ্ঞানীগণ ডিসাইড করেছেন, তারা এক্সপেরিমেন্ট করেছেন, অ্যাজাম্পশন নিয়েছেন যে পৃথিবীর সকল বস্তু অ্যাজ লাইক লিভিং অর নন লিভিং, যা হোক না কেন, সব বস্তুর ক্ষেত্রে তারা এখানে পিএইচের একটা মাত্রা নির্ধারণ করেছেন, মান নির্ধারণ করেছেন। তা হচ্ছে পিএইচটা 0 হতে পারে সর্বনিম্ন, মানে 0 নাল, আর ম্যাক্সিমাম হতে পারে এটা 14। একটু মনোযোগ দিও সবাই। হ্যাঁ, তাহলে পিএইচের মান 0 থেকে 14 পর্যন্ত। এটা আমাদের পরীক্ষায় আসছে না বিসিএসে। পিএইচটা কি? কোনো বস্তুতে হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়নের পরিমাণ নির্ণয় করা হয়। ওটাকে আমরা লগের সূত্র দিয়ে, মাইনাস লগের সূত্র দিয়ে, এটাকে আমরা সংক্ষেপে বলি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন অর পাওয়ার অফ হাইড্রক্সিল আয়ন। সংক্ষেপে বলি আমরা পিএইচ, লগ সূচকের ভাষায় প্রকাশ করি। যাই হোক, এখানে লগের সূত্র ব্যবহার করা হয়, তাই এরকম লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো, তাহলে 0 থেকে 14 একদম মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 14। তাহলে এর মাঝখানে যেটা, সে অবশ্যই আইডল। বোঝা যাচ্ছে যে আইডল ভ্যালুটা কি হচ্ছে? তাহলে 7। তাহলে আইডলটা হচ্ছে 7। সবাই খেয়াল করিও, 7। খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। অন দ্য বেসিস অফ পিএইচ, অন দ্য বেসিস অফ পিএইচ, পিএইচের উপর ভিত্তি করে পৃথিবীর সকল বস্তুকে, লিভিং অর নন লিভিং,
বস্তুগুলোকে বিজ্ঞানীগণ ক্লাসিফিকেশন করেছেন, ক্লাসিফাই করেছেন কয় প্রকারের? 5 প্রকারের, আমরা জানি তাই না? ইউ নো দ্যাট। তাহলে পৃথিবীর সকল বস্তুকে অন দ্য বেসিস অফ কে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, যাই বলো আর কি, পিএইচ সংক্ষেপে কথা। তাহলে পিএইচ এর উপর ভিত্তি করে পৃথিবীর সকল বস্তুকে, সবাই আমার সাথে বলো, যে যেখানে আছো সবাই বলবা, পিএইচ এর উপর ভিত্তি করে পৃথিবীর সকল বস্তুকে কয় ভাগে ভাগ করা যায়? সবাই বলো, 5 ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সটা সবাই আমার সাথে একটু উচ্চারণ করো, তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার সাথে সাথে বলো। পিএইচ এর উপর ভিত্তি করে, আবার বলো, পিএইচ এর উপর ভিত্তি করে পৃথিবীর সকল বস্তুকে 5 ভাগে ভাগ করা যায়। আবার বলো, কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। আরেকবার বলো, কয় ভাগে? 5 ভাগে ভাগ করা যায়। সেইগুলো কি কি আমরা একটু শিখে নিই। দেখ, এই যে যেই বস্তুটার পিএইচ, প্লিজ লিসেন টু মি, যেই বস্তুটার পিএইচ হচ্ছে 7, এই বস্তুকে বলা হয় আদর্শ বস্তু, নিরপেক্ষ বস্তু। এর মধ্যেও নাই, ওর মধ্যেও নাই, বাদী বিবাদী, এই পক্ষ ওই পক্ষ, মাঝখানে জাজ সাহেব যিনি বিচার করবেন, জাজমেন্ট দিবেন, উনি হচ্ছেন নিউট্রাল পারসন। বোঝা যাচ্ছে? সুতরাং এই যে পিএইচ 7, এই পক্ষেও না ওই পক্ষেও না, মাঝখানের আইডল ভ্যালু, এটাই হচ্ছে সকল জাজমেন্ট, সকল বিচারের মূল আশ্রয় কেন্দ্র হচ্ছে এই যে এই বেচারা। এর উপর ভিত্তি করেই সবগুলো নির্ধারণ করা হয়। তো যেই বস্তুর পিএইচ 7, মনোযোগ দিবা সবাই, যেই বস্তুর পিএইচ 7, বিজ্ঞানীগণ তাকে বলেছেন নিউট্রাল সাবস্টেন্সেস। বোঝা যাচ্ছে? কেমন পদার্থ সে? নিরপেক্ষ বস্তু, নিরপেক্ষ পদার্থ। তাহলে আমরা এখান থেকে শিখলাম, যার পিএইচ 7 হয় সে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ বস্তু। সবাই মনোযোগ দিবা প্লিজ, নিরপেক্ষ বস্তু। আচ্ছা, এবার এই নিরপেক্ষ বস্তুটা যেটা এখানে আছে, পিএইচ যার 7, বিজ্ঞানীরা তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে পানি। তাহলে পানি হচ্ছে, আমরা আজ থেকে জানবো বা আগেও জানতাম, পানি একটা নিরপেক্ষ বস্তু। কেন নিরপেক্ষ বস্তু? এই উপরে দেখা যায় না বলে, উপরে, হ্যাঁ আমি লিখতে পাচ্ছি তো, উপরে তো আর নাই, ওইটুকুই আছে ভাই, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, উপরে আর নাই, ওইটুকু যেটুকু দেখতে পাচ্ছ সেইটুকুই আছে আর কি। হ্যাঁ দেখো, হ্যাঁ সবাই খেয়াল করো। তাহলে হচ্ছে নিরপেক্ষ বস্তু, তারপর এটা কি? পানি, ঠিক তো? তার নিরপেক্ষ বস্তুটা হচ্ছে পানি। আচ্ছা, এবার পানিটা কোন অবস্থায় আছে বলো তো ভাই? কঠিন অবস্থায়, বায়বীয় অবস্থায়, না তরল অবস্থায়? পানিটা তরল অবস্থায়। তাহলে পানি মানে কোন পদার্থ? তরল পদার্থ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে পানি হচ্ছে তরল অবস্থায় আছে। দেখো ভাই, পানি হলো তরল অবস্থায় আছে, তাই না? তরল পদার্থ। সবাই একটু মনোযোগ দিব কিন্তু আমরা। তাহলে পানিটা আছে হচ্ছে আমাদের তরল অবস্থায়। এখন আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম কন্ডাকশন কনভেকশন পড়ার সময়। দেখো সবাই খেয়াল করো, হ্যাঁ শিহাব আফরোজ তোমরা খেয়াল করো। তো আমরা বলছিলাম, যদি কোনো বস্তুর মধ্যে আন্তঃআণবিক স্থান কম হয় তাহলে সে কঠিন, আন্তঃআণবিক স্থান বেশি হয়, একটু বেশি হয় তাহলে তরল, একেবারে বন্ডলেস, খুব বেশি বন্ধনহীন, তাহলে তার নাম হচ্ছে বায়ু। তাহলে পদার্থ 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। তো কঠিনের ক্ষেত্রে অণুগুলো পরস্পর খুব কাছাকাছি থাকে এবং অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গাটা আন্তঃআণবিক স্থান তা একেবারেই কম, খুবই নগণ্য, নাই বললেই চলে। কিন্তু যারা তরল হয় তাদের সেই ফাঁকা জায়গাটা একটু বেশি হয়, বুঝলাম? যারা বায়বীয় তাদের ফাঁকা জায়গাটা আনলিমিটেড, অর্থাৎ তারা বন্ডলেস, বন্ধনহীন তারা। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ থ্যাংক ইউ সঞ্জিদা। তো সবাই খেয়াল করো। তাহলে এখন পদার্থের ধর্ম কি, একটা তাপের ধর্ম কি? সবাই দেখো, ধরো এইরকম একটা বস্তু আছে এখানে, মনোযোগ দিও সবাই। এখানে দেখো কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে। এখন আমি যদি, খুব মনোযোগ দিবা, আমি যদি এই বস্তুতে তাপ প্রয়োগ করি, তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু সবাই মনোযোগ দিয়ে শুনবা। ধরো এরকম একটা বস্তু আছে, আন্তঃআণবিক স্থান এরকম, এই বস্তুতে যদি আমি তাপ প্রয়োগ করি
তাপ প্রয়োগ করি, ইনক্লুড করি তাপ, তাহলে আস্তে আস্তে এই বস্তুটা কি হবে জানো? তাপ প্রয়োগ করলে সে আস্তে আস্তে বর্ণলেস হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে আরো। মানে তাপ প্রয়োগে বস্তুর আন্তঃআণবিক স্থান কি হয়? বেড়ে যায়। বুঝতেছো আমার কথাগুলো? আর যদি আমরা তাপ সরাইয়ে নেই, ডিসক্লুড করি, ওখানে প্রথমে আমরা ইনক্লুড করলাম, তাপ দিলাম, হিট দিলাম, যখন তাপ দিব তখন আন্তঃআণবিক স্থানগুলো আস্তে আস্তে কি হবে? বেড়ে যাবে, ফাঁকা হবে। আর যখন তাপটা সরাইয়ে নিব, খুব খেয়াল করিও, তাপটা যখন সরাইয়ে নিলাম এখান থেকে, তাপ সরাইয়ে মানে ঠান্ডা করতেছে আস্তে আস্তে, তখন এই বস্তুর অবস্থা হবে এরকম, একবারে সলিড হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, লেগে গেল পরস্পর। দেখো, বুঝতেছো? তাহলে আমরা কিন্তু এইটা মনে রাখবো যে কোনো বস্তুতে তাপের ধর্ম হলো, কোনো বস্তুতে যদি তাপ ইনক্লুড করা হয়, তাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই বস্তু আস্তে আস্তে তার বন্ধনটা হারিয়ে যায়, আয়তনটা বেড়ে যায়, আন্তঃআণবিক স্থানটা বেড়ে যায়। আর যদি তাপটা আমরা বের করে নেই, অর্থাৎ ঠান্ডা করি, শীতল করে ফেলি বস্তুটাকে, তাহলে আস্তে আস্তে বস্তুটা কঠিন হয়ে যায়। কথা বুঝতেছো? তাহলে এখন খেয়াল করো, এটা তরল বস্তু। তরল বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, মনোযোগ দিবা, এই তরল বস্তুকে আমরা তাপ দিলাম, ভাই একটু মনোযোগ দিও, তাপ দিলাম, তাপ যদি প্রয়োগ করি তাহলে তরল বস্তু কি হবে? কঠিন হবে না বায়বীয় হবে? অবভিয়াসলি বায়বীয় হবে, কারণ তরলকে তাপ দিলে বাষ্প হয়, ব্যাপার হয়, বায়বীয় হয়ে গেল না? তাহলে আমরা তরল বস্তুকে যদি তাপ প্রয়োগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বায়বীয় হয়ে যাবে না, বাষ্প হয়ে যাবে না? তাহলে আমরা তরল বস্তুকে তাপ দিলাম, তাপ দিলে কোনো এক সময় সে বাষ্প হয়ে গেল। খেয়াল করবা, বাষ্প মানে ব্যাপার হয়ে গেল, ব্যাপার হয়ে গেল মানে নাই হয়ে গেল। হ্যাঁ, তুমি কে? মাহমুদুল হাসান, ক্লাস করতে পারো নাই? তুমি আসিও, আমি ক্লাস করাই দিব, সমস্যা নেই। যার যে সমস্যা আছে সব বলবা, হ্যাঁ, সমস্ত সমস্যা নাই। বোঝা যাচ্ছে? একটা মনে রাখো, বড় হয়ে যাবে না আস্তে আস্তে, বিয়ে শাদী হবে যেদিন তোমাদের, মানে যার বিয়ে হবে আর কি, হ্যাঁ, তোমাকে বলছি না, যারই বলছি, বিয়ে শাদীর দিনে তুমি থাকবা না, বিয়ে হয়ে যাবে, তোমারই বিয়ে ঠিক হয়েছে, তুমি থাকবা না ওদিন। পরে বলবা যে হারে আমি তো আসতে পারি শ্বশুরমশাই, বউটা আমারে দিয়ে দেন, তাও দিয়ে দিবে, বুঝে নাই? তো বিয়ের অনুষ্ঠান তোমার, তুমি থাকবা না কেন ভাই? আমি বুঝলাম না তো। ক্লাসটা তোমার, তুমি কালকে থাকলে না, সারাটা দিন ক্লাস করতে পারো নাই, এটা কেমন ধরনের কথা হলো ভাই, বলো তো? ক্লাস করতে হবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজ থেকে মিস করো না, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। ক্লাসটা তো তোমার, তোমার তো থাকা দরকার, তোমার সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তোমার এই ক্লাসটাকে। তুমি খুব গুরুত্ব দিয়ে থাকবে এটা, কারণ এটা তো তোমার জীবন। হ্যাঁ, এটা তুমি খেলা করা ঠিক না তো। তুমি দেখো, একটা কথা মনে রাখো, রাগ করো না, সেটা হচ্ছে পৃথিবীতে, আমি কর্ডিয়ালি বিলিভ করি, পৃথিবীতে কেউ অভাবী না এবং কেউ ব্যস্ত না। এটা ডিপেন্ড করে তোমার সাথে তার রিলেশন, ওই কাজটার প্রতি তোমার মহব্বতটা কেমন, ভালোবাসাটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে। তোমার সাথে যেমন তুমি কালকে ক্লাসে থাকতে পারো নাই, এখানে তুমি যদি কারোর সাথে লাভ করে থাকো, সেই যদি তোমাকে ডাকতো ওই সময়টায়, তুমি ঠিকই বলতে পারতে ওইটুকু সময় না আরও থাকতে পারবো, আগে থেকে 1 ঘন্টা আগে থেকে বসে থাকতে পারবো, পরে 1 ঘন্টা আগে থাকতে পারবো, 3 দিন কিছু করবো না তোমার জন্য। কিন্তু ওই ভালোবাসাটা তোমার ক্লাসের মধ্যে ছিল না। মাহমুদ, রাগ করিও না, হ্যাঁ, বলতেছি তোমাকে, কারণ তো আমি যে টিচার বলতেই পারি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাকে খুব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যস্ত ছিল, আমি জানি, কিন্তু সবচেয়ে বড় কথা কি ভাই জানো, তুমি আমি, আমরা নগণ্য একটা মানুষ, আমরা যখন থাকবো না পৃথিবীর এই কাজগুলো ঠিকই থেকে যাবে। আবার আমি যখন চলে যাব তখনও কাজগুলো থাকবে, আমি যখন ছিলাম না তখনও কাজগুলো ছিল, এখনও সেই কাজগুলোই আছে। কিন্তু মাঝখান থেকে আমার উদ্দেশ্য আমাকে হাসিল করতে হবে। আমার শোনো, বলে দেই, টিচার মানুষ বলা দরকার। জ্ঞানী মানুষ, মানুষ কাকে বলে জানো? মানুষ হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনবা, সবাই সবাই যারা আমার এটা ভিডিওটা দেখবা, দেখতেছো, শুনতে পাচ্ছ, সবার প্রতি আমার এটা একদম সরাসরি অডিয়েন্সকে বলে দিচ্ছি আমি, যে মানুষ কাকে বলে জানো? সংজ্ঞাটা মনে রাখবা। মানুষ হচ্ছে যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করে ভালো জিনিসটা গ্রহণ করতে পারে, তাকে বলা হয় মানুষ। সবাই যারাই এটা দেখতেছো, শুনতেছো, শুনবা, তাদের জন্য বলছি। আর জ্ঞানী মানুষ কাকে বলে জানো? জ্ঞানী মানুষ হচ্ছে দুইটাই ভালো কাজ, দুইটাই ভালো কাজ, দুইটাই তোমার করা দরকার, কিন্তু এই দুইটা ভালো কাজের মধ্যে একটা একটু হলেও বেশি আছে। ওই জিনিসটা যে চুজ করতে পারে এবং সেইটাকে যে অ্যাকসেপ্ট করতে পারে, সেইটাকে যে প্রাধান্য দিতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ, সেই হচ্ছে জ্ঞানী মানুষ। এটা মনে রাখবা, কিন্তু দুইটা কাজই জরুরি, তবে জরুরির মধ্যে জরুরি সেটা করে নিবা, আর আজ থেকে মিস করিও না। হ্যাঁ, এটা মনে রাখিও কিন্তু। থ্যাংক ইউ। কথাটা মনে রাখ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু। মানুষ ভালো এবং মন্দের মধ্যে তফাৎ করে ভালোটা গ্রহণ করে, আর
জ্ঞানী মানুষ হচ্ছে সে দুইটা ভালোর মধ্যে অধিকতর ভালোটা গ্রহণ করতে পারে, চুজ করতে পারে, সেটাই হচ্ছে জ্ঞানী মানুষ। তুমি তো বিসিএস ক্যাডার হবা, হ্যাঁ আমি তো বিশ্বাস করি তুমি সেই রকম একজন জ্ঞানী মানুষ, অবশ্যই জ্ঞানী মানুষ। এদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ তোমরা, তোমাদের সাথে আমি আছি, আমার খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, যে তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষদেরকে আমি এক লাইন হলেও শেখানোর যোগ্যতা আমার নাই, জাস্ট আমি তোমাকে অ্যাসিস্ট করতেছি, সহযোগিতা করতেছি শেখানোর ব্যাপারে, কারণ আমিও ছাত্র, আমিও তো কিছু জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা জ্ঞানী মানুষ, তোমাদের সাথে থাকলে আমার ভালো লাগবে। আর তোমরা এমন কোনো কথা বলবা না যেটা আমার শুনলে কষ্ট হয়, অবশ্যই করবা। আমি তোমাদের জন্যই ক্লাসটা কি বলছি রাত 10টা পর্যন্ত স্বামীরা রাখতে চেয়েছে, কারণ হচ্ছে ক্লাসের এইরকম নিয়ম না পৃথিবীতে, ক্লাস করতে হয় সরাসরি। তো তোমাদের অনুরোধের প্রেক্ষিতে টাইমটা এক্সটেনশন করা হয়েছে, করবা, আবার তো দিবে ওরা ক্লাস করবা, সমস্যা কি আছে? হ্যাঁ, এদিকে দেখো তো আমরা কি বলছিলাম ভাই, দেখো তো তরল পদার্থে, সবাই মনোযোগ দিবা, শুনবা। তরল পদার্থে যদি আমরা হিট ইনক্লুড করি, তাপ প্রয়োগ করি, তাহলে তরলটা আস্তে আস্তে কি হবে, আন্তঃআণবিক স্থানগুলো ভেঙে যাবে, সে বাষ্প হয়ে যাবে, ভ্যাপার হয়ে যাবে। আর তাপ যদি ওখান থেকে ডিসক্লুড করি, হিটকে ডিসক্লুড করি, সরাই নেই, শীতল করি, তাহলে কি হচ্ছে দেখো তো, সরাই নিলাম, হিটটা সরাই নিলাম, সরাই নিলে কি হবে, আন্তঃআণবিক স্থানটা কি হবে ভাই বলো তো, কমে যাবে। কমে গেলে কি হবে, কঠিন হবে না? তো হ্যাঁ, থ্যাংক ইউ, দেখো কাকলি, তাহলে আন্তঃআণবিক স্থান কমে গেল, কিন্তু কমে গেল। আন্তঃআণবিক স্থান যখন কমে গেল তখন কি হবে, কঠিন হয়ে যাবে না? তাহলে পদার্থটা কঠিন হয়ে গেল। আর আমরা জানি, ইউ নো দ্যাট, যে যখন পানি কঠিন হয়, পানি কঠিন হয়, তরল পদার্থ কঠিন হয়, তখন তা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। সুতরাং পানিকে আমরা এখানে কি করেছি, ঠান্ডা করে ফেলেছি, সুতরাং পানি এবার শীতল হয়ে গেছে, মানে আইস হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে। হ্যাঁ, সঞ্জিদা কি লিখছো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে সঞ্জিদা ইসলাম, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার প্রত্যেক কথাই মনোযোগ দিয়ে শুনি এবং মানি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আল্লাহ তোমাকে ভালো রাখুন। এবার দেখো, তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি বললাম, হিট যখন দিলাম বাষ্পীভূত হয়ে গেল, জলীয় বাষ্প হয়ে গেল। আবার যখন হিট কমাইলাম তখন সে কঠিন হয়ে গেল। তো যখন কঠিন হয়ে গেছে তখন তাকে আমরা নাম দিয়েছি কি ভাই বলো তো, আইস। অথবা আমরা তাকে বলছি হচ্ছে, তাকে আমরা বলছি হলো বরফ, একে বলছি আমরা বরফ, বাংলায় বলছি বরফ। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবা। এই যে আমাদের একবার এখানে কি বাষ্প হলো, একবার তরল হলো, একবার কি হলো, বরফ হলো, এটা একটু খেয়াল করিও। আমাদের যে এখানে তিনটা অবস্থা পেলাম পদার্থের, তরলকে হিট দিলাম বাষ্প হলো, হিট সরাই নিলাম বরফ হলো, তিনটা অবস্থা পেলাম না, কঠিন, তরল, বায়বীয়। এখন বিজ্ঞানীদের কাজ, প্লিজ লিসেন টু মি। আমি যে কাজগুলো এতক্ষণ করলাম, তোমাদের সাথে ডেসক্রাইব করলাম, সেই কাজটা করতে গিয়ে সম্মানিত বিজ্ঞানীগণ, সায়েন্টিস্টরা, তারা যে অবদান রেখেছেন, স্পেশালি ফর সায়েন্টিস্ট দ্যাট আর, এই যে ডেসক্রাইবড বিলো, এখানে লেখা আছে তারা কারা, এরা বিজ্ঞানীর নাম সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমান। এই চারজন বিজ্ঞানী স্পেশাল অবদান রেখেছেন এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা জানি, গতকাল কি তো মনে হয় ক্লাসে হাসাহাসি করলাম, একটা কথা আছে কিন্তু, লিসেন টু মি প্লিজ। আমরা গতকালকে বলছিলাম, আমাদের প্রাইভেট ব্যাচে মনে হয় বলছিলাম না, তোমাদের ক্লাসে বলছিলাম, একটা কথা বলছিলাম যে সমস্ত বিজ্ঞানের, সমস্ত সায়েন্সের মা বলা হয় কাকে, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস, রাইট? মা হচ্ছে সকল বিজ্ঞানের মা হচ্ছে কে, গণিত। এটা আমরা বিশ্বাস করি, তাই তো? কিন্তু এই কথাটাও তোমাকে বিশ্বাস করতে হবে, প্লিজ, এই কথাটাও তোমাকে বিশ্বাস করতে হবে, মা যে সার্টিফিকেটটা পেয়েছে মা হিসেবে, ভ্যালিডিটি, বৈধতা পেয়েছে মা হিসেবে, সেই বৈধতাটা মা কোনোদিনও পেত না, সেই সার্টিফিকেটটা মা কোনোদিনও পেত না, মা কোনোদিনও হতো না যদি বাবার সাথে বিয়ে না হতো। সুতরাং ন্যাচারাল প্রুফস। সো এখানে কিন্তু ডিমান্ডেবল পার্সন বাবা, কারণ বাবা মায়েরও গার্জিয়ান, ওই সন্তানদেরও গার্জিয়ান, সবারই গার্ডিয়ান। অনেক কষ্ট করে নিয়ে এসে তোমাকে আউটপুট দিচ্ছে, খাওয়াচ্ছে, তোমাকে না শুধু, মাকেও খাওয়াচ্ছে, ভাই বোন সবাইকে খাওয়াচ্ছে। সুতরাং সুপেরিয়র গার্ডিয়ান হচ্ছে এখানে বাবা। মানে এখানে সুপেরিয়র গার্ডিয়ান বলতে যে মাকে ছোট করা হলো তা না, মানে বাবা হচ্ছে সেই মূল। তাহলে সায়েন্সের যদি মা থাকে, বাপ আছে না একখান, অবশ্যই একটা বাপ আছে, সেই বাপটা কি, ফিজিক্স ইজ দ্য ফাদার অফ অল সায়েন্সেস। বোঝা যাচ্ছে? তাহলে এখন তাহলে সবচেয়ে গাঢ় সম্পর্ক হবে, প্লিজ লিসেন টু মি, সবচেয়ে গাঢ় সম্পর্ক হবে পৃথিবীতে, ইনোসেন্ট রিলেশন হবে, একদম ফেয়ার রিলেশন হবে, একদম কনক্রিট রিলেশন হবে বাবা এবং মায়ের মধ্যে। সুতরাং ফিজিক্স এবং গণিত একই সূত্রে গাঁথা,
বুঝতে পারছো তোমার কথাগুলো? এবার আমরা এখানে ফিজিক্স বর্ণনা করলাম, তাহলে একটু মায়ের কাছে যাব না? হ্যাঁ যাব। এই যে ফলাফল, তুমি যতই কাজ করো না কেন তোমাকে তো দিন শেষে হিসাব দিতে হবে যে প্লিজ আমি এতক্ষণ কাজ করেছি, এতটুকু পে করেন, আমি এতখানি এই জিনিসটা কিনলাম, এত টাকা পে করেন, এই সমস্ত কথা হবে না? শেষ পর্যন্ত আসবে পেমেন্ট সিস্টেম। তাই এখন আমরা এত কিছু বর্ণনা করেছি, এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করব, ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব, প্রকাশ করব, ডিসক্রাইব করব। সেই জন্য আমাদের একটা মান প্রয়োজন গণিতের। সেই মানটা প্রথম বিজ্ঞানীরা বসালেন এভাবে, খেয়াল করো, তারা বললেন, হ্যাঁ 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 থ্যাংক ইউ, দেখো প্রাইভেট ব্যাচে বলেছিলাম, দেখো তো এই যে যখন বাষ্প হয়ে গেছে তরলটা, সবাই মনোযোগ দিও, যখন তরলটা বাষ্প হয়ে গেছে সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে নোট করলেন এই বিজ্ঞানী প্রথম, সেলসিয়াস। বললেন যখন বাষ্প হয়ে গেছে তখন একটা ওই তাপমাত্রাটাকে তো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, মান দিয়ে প্রকাশ করতে হবে। উনি সেই তাপমাত্রার মান দিলেন 100 ডিগ্রি। সবাই খেয়াল করিও, কত ডিগ্রি? 100 ডিগ্রি। বিকজ অফ দ্যাট আমরা জানি, ইউ নো দ্যাট, যে ডিগ্রি হলো দুইটা জিনিস পরিমাপক একক। একটা হলো কোন পরিমাপক একককে ডিগ্রি বলা হয়, আর একটা হচ্ছে তাপমাত্রা পরিমাপক একককে ডিগ্রি বলা হয়। তাহলে ডিগ্রি কয়টা জিনিস পরিমাপের একক? ডিগ্রি হচ্ছে, আচ্ছা দেখো খেয়াল করো প্লিজ, ডিগ্রি কয়টা জিনিসের একক? ডিগ্রি হচ্ছে দুইটা জিনিসের, প্লিজ খেয়াল করো, একক। একটা হচ্ছে কোন পরিমাপক একক, আর একটা হচ্ছে তাপমাত্রা পরিমাপক একক হচ্ছে ডিগ্রি। খেয়াল করিও সবাই। তাহলে এখানে আমরা যে তাপমাত্রা মাপতেছি, তাই তো, তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। সেই জন্য উনি যে তাপমাত্রাতে, কোন একটা তাপমাত্রায় গিয়ে সেটা বাষ্প হয়েছে, সেই জায়গার মান দিয়েছেন উনি 100 এবং ডিগ্রি দিয়ে প্রকাশ করেছেন। উনি যদি বলতেন যে বাষ্প হয়ে গেছে, এই তাপমাত্রাটার মান দিতে হবে 500 ডিগ্রি, তাহলে আমরা ওটাই পড়তাম যুগ যুগ ধরে, যে পানির বাষ্পীভবনের তাপমাত্রা হচ্ছে বা পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতেছো আমার কথাগুলো? 500 ডিগ্রি সেলসিয়াস। উনি বলেছে 100, তাই আমরা বলি 100। উনি যদি 50 দিতেন, আমরা 50 হিসেবেই পড়তাম। আমার কথা বুঝতেছো? 100 কিন্তু আসমান থেকে আসে নাই, 100 উনি লিখছেন, তাই 100 হয়েছে। কথা বুঝতেছো? এবার খেয়াল করো স্কেলগুলো কিভাবে হয়েছে। উনি বললেন এই তরলটা যখন কঠিন হয়ে গেল, বরফ যখন হয়ে গেল, তখন উনি বললেন এইটার মান হচ্ছে, এই বিন্দুর মান যেখানে এসে বরফ হয়ে যায়, ওর মান বললেন 0 ডিগ্রি। দেখছো, উনি যদি বলতেন বরফের তাপমাত্রা 50 ডিগ্রি, তাহলে আমরা গ্রহণ করতাম যে বরফের তাপমাত্রা 50 ডিগ্রি। কিন্তু যেহেতু উনি বলেছেন বরফের তাপমাত্রা 0, তাই আমরা 0 জানি, অন্য কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ জাস্ট এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা মাত্র, আর কিছু না। এখন ওনার নামটা কি? ওনার নামটা কি মাহমুদ? ওনার নামটা কি শামীম? না, ওনার নামটা কি? সেলসিয়াস। তাহলে আবিষ্কার করলেন উনি, নাম কি শামীমের নাম দিবে? কার নাম দিবে? আমার নাম দিবে না, নাম দিবে যাই আবিষ্কার করেছে তার নাম দিবে। তাহলে আবিষ্কার করলো কে? সেলসিয়াস। সেই জন্য সে সাথে একটা ছোট্ট এখানে তার নাম লিখে দিল, প্রথম অক্ষরটা এই সি মিনস সেলসিয়াস। তাই হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে উনি একটা কি করলেন, এই স্কেলের মধ্যে একটা নোটিফাই করলেন, এরকম করলেন, এরকম কতগুলো দাগ কাটলেন, 100 পর্যন্ত ঘর করলেন। এই যে শেষেরটা হচ্ছে 100 আর শুরুরটা হচ্ছে 0। এই হচ্ছে কাহিনী। এই স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস স্কেল, আর এই মানগুলোর নাম হচ্ছে সেলসিয়াস মান। বোঝা যাচ্ছে? তাহলে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা আমাদের বিশেষ মানে 5 বার আসছে। পানি স্ফুটনাঙ্ক কত? পানি যেখানে গিয়ে ফোটে বাষ্প হয়ে যায়, সেটা আসছে 2 না 3 বার। বরফের তাপমাত্রা কয়বার? এটা 2 বার আসছে। বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, 2 বার। পানি স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস, 3 বার। মোট 5 বার আসছে প্রশ্নটা গেল। এবার খেয়াল করো, এখানে একটু দেখে নাও প্লিজ। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত হচ্ছে ভাই? 100 ডিগ্রি সেলসিয়াস না? 100 ডিগ্রি সেলসিয়াস। সিমিলারলি পরবর্তী বিজ্ঞানীর নাম কি? ফারেনহাইট। তিনি এসে ওটা আমরা বলছিলাম না গতকাল আলোর ক্লাসে, যে বিজ্ঞানীরা কখনোই একজন আরেকজনের এক্সপেরিমেন্ট মানে না, নতুন কিছু ক্রিটিসিজম করে, আবার কিছু আবিষ্কারও করে ফেলে। এটা ভালো জিনিস। তো পরবর্তী বিজ্ঞানী নিশ্চয়ই ওইটা মানবেন না, তিনি কিছু সমালোচনা করবেন, কিছু ইনভেন্ট করবেন ওখানে। তো উনি বললেন, পরবর্তী বিজ্ঞানী এসে, যে না, কাহিনীটা এরকম না স্যার। কেমন? তিনি বললেন, মানে এই ফারেনহাইট বললেন
যে না না এই বরফের তাপমাত্রা 32, কত বলো 32, তো 32 ডিগ্রি হয়ে গেল। আর উনি বললেন যে না এই পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কটা এত না, আটকে গেছে এবার আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে শিয়াব, এখন ঠিক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, খেয়াল করো, দেখো তাহলে এই পরবর্তী বিজ্ঞানীর নাম কি? ফারেনহাইট। তিনি এসে বললেন যে না স্কেলটা এমন হবে না। তিনি বললেন যে এই বরফের তাপমাত্রা হবে কত 32 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরলেন। আর শেষেরটা ধরলেন কত 212 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ মাহমুদ দেখো খেয়াল করো ভাই। তাহলে এই যে এই স্কেলটা আবিষ্কার করলেন কে? বিজ্ঞানী রোমার। সেই জন্য ফারেনহাইট, সেই জন্য নাম দিলেন 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। বুঝলা? তাই আমরা লিখলাম এখানে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে কত 212 ডিগ্রি ফারেনহাইট। সিমিলারলি খেয়াল করো, সিমিলারলি কেলভিন, বিজ্ঞানী কেলভিন আসলেন পরবর্তীতে। হ্যাঁ, বিজ্ঞানী কেলভিন এসে আর এক পণ্ডিতি করলেন। উনি বললেন যে না না এটা ঠিক না, এটা ঠিক না, এটা অসুবিধা, কোনটা ভালো? আমারটা ভালো, আমারটা ভালো। সেই ভালোটা কি? সে বললেন এই শুরুটা হবে 273, দেখো কিন্তু 273 ডিগ্রি। পরেরটা কি হবে বলো তো? উনি বললেন 373, 373 কি ডিগ্রি না? এবার নামটা কি ওনার? কেলভিন। তাহলে উনি কি আমার নাম দিবে? ওনার নাম দিচ্ছেন কেলভিন। সেই জন্য আমরা বলে থাকি এটা হচ্ছে 273 থেকে কত 373 কেলভিন। এর পরবর্তী বিজ্ঞানী কি? নাম কি? রোমার। হ্যাঁ, খেয়াল করো, পরবর্তী পণ্ডিত হচ্ছে রোমার সাহেব। তিনি এসে বললেন যে না এরকম ভালো হয় না, আমরা যদি এরকম ধরি তাহলে ভালো হয়। কোনটা? বললেন যে এই যে এইটা আগেরটাই ভালো ছিল 0 ডিগ্রি, আর শেষেরটা একটু কমাই দিতে হবে কত 80 ডিগ্রি। আর নাম কি? রোমার। তাই সাথে আর কিচ্ছু না। এই হলো 4টা স্কেল। এবার তুমি যদি একটা আবিষ্কার করো আবার করবো, আমরা সেটা পরের ক্লাসে পড়াই দেবো, বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে দেখো তো ভাই কি হচ্ছে। এখানে হচ্ছে 0 ডিগ্রি রোমার থেকে কত কত জানি 80 ডিগ্রি রোমার। কথা বুঝতেছো? এই কথাগুলো আমাদের পরীক্ষায় আসছে, তাহলে আমরা একটু শুনে রাখবো। শেষের যে মানগুলো সেইগুলো হচ্ছে সব কিন্তু পানির ক্ষেত্রেই করেছি স্ফুটনাঙ্কগুলো। তাহলে এটা পানির স্ফুটনাঙ্ক, শেষেরটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। দেখো না প্লিজ, স্ফুটনাঙ্ক। আর এটা হচ্ছে হিমাঙ্ক, মানে বরফ, হিমাঙ্ক, পানির হিমাঙ্ক, হিমের অঙ্ক হিমাঙ্ক। হ্যাঁ, আর স্ফুটনাঙ্ক। তাহলে যদি থাকে প্লিজ, লাস্ট কথা, ফিনিশিং কথা হচ্ছে, যদি বলে বরফের তাপমাত্রা কত, প্লিজ লিসেন টু মি, তাহলে দ্যাট ইজ দ্য বরফের তাপমাত্রা। 4টাই বরফের তাপমাত্রা, তবে কোন স্কেল? হ্যাঁ, বরফের তাপমাত্রা বলতে 0 বোঝায় না, কিন্তু বরফের তাপমাত্রা মানে 0 কখন? সেলসিয়াস স্কেলে 0, কেলভিন স্কেলে কত 273, ফারেনহাইট স্কেলে কত 32, রোমার স্কেলে কত 0। পানির স্ফুটনাঙ্ক কত? পানি যদি দেখবা স্কেল কোনটা, সেলসিয়াস হলে 100, ফারেনহাইট হলে 212, কেলভিন হলে 313, আর রোমান হলে 80। দ্যাট ইজ দ্য পড়াশোনা। ঠিক আছে, এখন ইউর ওন রেসপন্সিবিলিটি অ্যান্ড ফার্স্ট রেসপন্সিবিলিটি, তা হচ্ছে তুমি নিজ দায়িত্বে বাকি জিনিসগুলো দেখে নিবা। আমি একদম ডিটেলস আলোচনা করেছি। হ্যাঁ, আর যা বলতে চাইছিলাম বলা হয়নি। শেষ কথা হচ্ছে, প্লিজ লিসেন টু মি। 5টা বস্তু বলেছিলাম আমি, সেই 5টা বস্তু কি একটু বলে রাখি, তোমার পড়তে সুবিধা হবে। একটা হচ্ছে নিরপেক্ষ বস্তু, আর এই পাশে যে পেছারা থাকে 0 থেকে 7 তার নাম হচ্ছে অ্যাসিড, এই হলো অ্যাসিড। এই পাশে যে থাকে তার নাম হচ্ছে বেজ। আর বেজের মধ্যে যারা পানিতে ওই যে সলিউবল হয় তাদেরকে বলা হয় না বা হয় তাদেরকে বলি অ্যালকালি, অ্যালকালি, ক্ষারক আর কি। তাহলে এখানে পেলাম একটা, তারপর হচ্ছে এই যে 2টা পানি, 2টা 3টা 4টা, বুঝতেছো? আর এই 2টা যদি এক জায়গায় করা হয়, এই 2টা যদি এক জায়গায় করা হয় তাহলে সৃষ্টি হয় লবণ। 5টা বস্তু, তাহলে একটা বস্তু, 2টা বস্তু, 3টা 4টা 5টা। তাহলে পিএইচ এর উপর ভিত্তি করে বস্তুকে, পদার্থকে প্রধানত 5 টাইপস, 5 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে পানি, হ্যাঁ, নিরপেক্ষ যেটা নিউট্রাল, পানি, অ্যাসিড, তারপরে হচ্ছে ক্ষারক, একটা হচ্ছে লবণ। বুঝতেছো? তাহলে কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্সও পড়লাম, অনেক পড়াইছি। এরপরে ভিত্তি করে তুমি বাকি কয়টা জিনিস পড়বা, একটু হোমওয়ার্ক লিখে নাও, দ্রুত লিখে নাও প্লিজ, লিসেন টু মি।
হোমওয়ার্ক লেখো 1 নম্বর। হোমওয়ার্ক অন্তর্দহ ইঞ্জিন। দ্রুত হোমওয়ার্ক লিখে নাও, সবাই করে ফেলো। ও স্ক্রিনশটটা নিয়ে রাখো, আমি মুছে দেবো। স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই, স্ক্রিনশট নিয়ে নাও, অনেক জিনিস আছে এখানে। স্ক্রিনশট নিয়ে রাখো, দ্রুত স্ক্রিনশট নাও, মুছে ফেলবো আমি। এখন হোমওয়ার্কগুলো লিখে নাও প্লিজ। হোমওয়ার্ক 1 নম্বর অন্তর্দহ ইঞ্জিন। আচ্ছা, হোমওয়ার্ক 2 নম্বর বহির্দহ ইঞ্জিন। বহির্দহ ইঞ্জিন। 3 নম্বর রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর। 4 নম্বর প্রেসার কুকার। 5 নম্বর পানির ব্যতিক্রম প্রসারণ। পানির ব্যতিক্রম প্রসারণ। আবার বলছি, অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, লাস্ট অন পানির ব্যতিক্রম প্রসারণ। দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ ক্লাস। ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংকস টু অল। আল্লাহ হাফিজ।